আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে ডিসকাশন। এর আগে দিন আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া নিয়ে কথা বলেছি, এবার আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে কথা বলবো। প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে কথা বলার আগে আমরা একটু ডেভেলপমেন্টটা জানবো, মেল ফিমেল ডেভেলপমেন্টটা কি করে হয়, এবং একটা সেক্স আইডেন্টিফিকেশন কি কি বিষয়ের উপরে নির্ভর করে, এটা একটু আমাকে জানতে হবে। আদারওয়াইজ আমাদের প্রবলেম গুলো এগুলো আমাদের ক্লিয়ার হয় না। প্রথমে তো আমরা নর্মাল জানবো, তবেই না আমরা অ্যাবনর্মালটাকে আইডেন্টিফাই করতে পারবো। নর্মালের ব্যাকগ্রাউন্ডে কিন্তু abnormal। যদি আমি নাই বুঝি which one is নর্মাল, তাহলে অ্যাবনর্মাল বুঝবো কি করে? প্রথম যদি বলি আপ টু 5 উইকস। 5 উইকস হচ্ছে এটা একেবারে আনডিফারেন্সিয়েটেড গোনার থাকে। এই গোনাটা এটা কি ছেলে হবে না মেয়ে হবে কিছুই কিন্তু বোঝা যায় না 5 উইকসে। তারপরে সে যখন 6 উইকসে গেল, তখন এই যে গোনাটের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে ভিতরে মেডালা। কর্টেক্স যদি ডেভেলপ করে যায়, বাইরের আউটার কর্টেক্স ডেভেলপ করছে, তখন এটা ওভারিতে টার্ন নেবে। আর যখন ইনার মেডালাটা গ্রো করবে, তখন সেটা টেস্টিসে টার্ন নেবে। এখন এই যে সে কি ওভারি হবে না সে টেস্টিস হবে, তার কর্টিক্যাল ডেভেলপ করে যাবে, কর্টিকুলার সেলগুলো, নাকি হচ্ছে মেডুলারি সেলগুলো, কি এইটা কি করে আমরা বুঝবো? এখানে হচ্ছে টেস্টিস ডেভেলপ করার জন্য দেয়ার শুড বি প্রেজেন্স অফ এসআরওয়াই জিন। এসআরওয়াই জিন থাকতে হবে, সক্স9 এর অ্যাক্টিভিটি থাকতে হবে। যখন এসআরওয়াই জিন প্রেজেন্ট, সক্স9 অ্যাক্টিভিটি, এবং এটা কাদের থাকবে? এক্স ওয়াই ক্রোমোজোম যাদের, যারা ডিউরিং এমব্রায়ো ফরমেশন, যাদের ক্রোমোজোমাল ইনফরমেশন হচ্ছে এক্স ওয়াই, তাদেরই থাকবে এসআরওয়াই জিন। এবং সেই এসআরওয়াই জিন কন্টেন্টে 6 উইকসে গিয়ে সেটা টেস্টিসে ডেভেলপ করবে। কিন্তু যাদের ক্রোমোজোমের সিগন্যাল হচ্ছে এক্স এক্স, তাদের এই এসআরওয়াই জিন থাকবে না, তখন প্যাসিভলি সেটা ওভারিতে টার্ন নিবে। এটা হচ্ছে ইনিশিয়ালি। এখন ওভারি যখন হলো, ইন্ট্রাউটেরাইন লাইফে ওভারির কিন্তু কোনো ফাংশন নাই, কোনো ফাংশনই সে করে না, জাস্ট ওভারি গ্রো করে গেল, ওভারিয়ান ফলিকল গ্রো করলো, ওভারি থাকলো, ডর্সাল রুট মেজেন্টারিতে থাকলো, পরে আস্তে আস্তে অ্যাসেন্ড করে সে ইউটেরাসের দুই পাশে গেল। তাহলে ওভারির তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই ইন্ট্রাউটেরাইন লাইফে। সে ছেলে হবে না মেয়ে হবে এই ব্যাপারগুলোতে ঠিক করে, কিন্তু ওভারি হয়ে আছে মানে ওভারি ঠিক আছে, ওভারিয়ান অ্যাক্টিভিটিস। সে হচ্ছে যখন অ্যাডোলিসেন্ট পিরিয়ডে, পিউবার্টি পিরিয়ডে যাবে, তখন সে ওভারিয়ান অ্যাক্টিভিটি দেখাবে, কিন্তু ওভারি ফর্মেশন হয়ে থাকলো। এবার আসেন জেনিটাল অর্গান। তাহলে জেনিটালিয়াটা কি করে ফর্মেশন হচ্ছে? ফিমেল, ফিমেলের মুলারিয়ান ডাক্ট থাকে, ওয়ান পেয়ার অফ মুলারিয়ান ডাক্ট। মুলারিয়ান ডাক্টে থাকে তিনটা পার্ট, আপার ভার্টিক্যাল, মিডল হরাইজন্টাল এন্ড লোয়ার ভার্টিক্যাল। তিনটা পার্ট থাকে প্যারালাল, দুই পাশে দুইটা। এই যে আপার ভার্টিক্যাল, এখান থেকে আসবে হচ্ছে ফেলোপিয়ান টিউব। মিডল হরাইজন্টাল, এখান থেকে আসবে হচ্ছে ফান্ডাস এন্ড বডি অফ ইউটেরাস। লোয়ার ভার্টিক্যাল, এখান থেকে আসবে হচ্ছে সার্ভিক্স এন্ড 4/5 অফ ভ্যাজাইনা। এটা হচ্ছে ফরমেশন। ফরমেশন হওয়ার পরে কি হবে? দুই পাশে দুইটা ফেলোপিয়ান টিউব হলো, দুই পাশে দুইটা ফান্ডাস এন্ড বডি অফ ইউটেরাস হলো, সার্ভিক্স হলো দুই পাশে, ভ্যাজাইনাল 4/5 আসলো, ফুল আসবে না। তাহলে 1/5 অফ ভ্যাজাইনা কোথেকে আসবে? 1/5 অফ ভ্যাজাইনা আসবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে। তাহলে ভ্যাজাইনা আসে দুই জায়গায়, একটা হচ্ছে মুলারিয়ান ডাক্ট আর একটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস। তাহলে ইন্টারনাল জেনিটাল অর্গান মেইনলি ফরমেশন হচ্ছে বাই মুলারিয়ান ডাক্ট। এখন মুলারিয়ান ডাক্ট তো দুইটা, তাহলে দুই পাশে দুই পেয়ারে সে জিনিস তৈরি করলো। ফরমেশন হবে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, ফিউশন হবে ফ্রম বিলো আপওয়ার্ডস। তাহলে নিচে ফিউশন হয়ে একটা ভ্যাজাইনা হলো, ফিউশন হলো, সার্ভিক্স হলো একটা, ফান্ডাস বডি ফিউজ হয়ে গেল, একটা ইউটেরাস হলো। কিন্তু ফেলোপিয়ান টিউব আলটিমেটলি এসে আর ফিউজ হতে পারলো না, দুই পাশে দুইটা পারসিস্ট করলো। এইভাবে আমরা একটা সার্ভিক্স, একটা ভ্যাজাইনা, একটা সার্ভিক্স, একটা ইউটেরাস, কিন্তু দুই পাশে দুইটা ফেলোপিয়ান টিউব পেয়ে থাকি। এই ফেলোপিয়ান টিউবের দুই পাশে এসে ওভারিটা ডর্সাল মেজেন্ট্রি থেকে অ্যাসেন্ড করে করে এখানে এসে বসে। দাস দেয়ার ইজ ফরমেশন অফ ইন্টারনাল জেনিটাল অর্গান। এবং এখানে আপনি পাচ্ছেন ভ্যাজাইনার দুইটা অংশ, একটা হচ্ছে মুলারিয়ান ডাক্ট থেকে আসে, আর একটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে আসে। এক্সটার্নাল জেনিটেলিয়া কি হয়? এক্সটার্নাল জেনিটেলিয়া প্যাসিভলি এখানে ফিমেল হয়ে যায়, কারণ অ্যাক্টিভ ট্রান্সফরমেশনের কোনো ইনফরমেশন তার কাছে যায় না, তখন সে প্যাসিভলি যেহেতু কিছু বলছে না ফিমেল হয়ে যাবে। এবং সেখানে আমাদের যে হাইমেন, যেটা ভ্যাজাইনাল ওপেনিং এ হাইমেনাল রিং এ একটা হাইমেনাল পর্দা থাকে, এটা কি? এটা হচ্ছে এমন একটা এরিয়া যেখানে মুলারিয়ান ডাক্ট when open at the
urogenital sinus. When it meet the urogenital sinus, mullerian duct যে জায়গায় এসে urogenital sinus এর সাথে মিট করে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে mullerian eminence. Area where mullerian duct meets the urogenital sinus, এটাকে আমরা বলি হচ্ছে mullerian eminence. এই mullerian eminence যখন ব্রেকডাউন হয়ে যাবে, হ্যাঁ mullerian eminence ব্রেকডাউন হয়ে গেল, তখন there is formation of single cavity. কিন্তু যদি mullerian eminence টা ব্রেকডাউন না হয়, এটা পারসিস্ট করে, এইটাই আমরা imperforate hymen হিসেবে পাবো। তাহলে why there is imperforate hymen? It is due to non-disintegration of the mullerian eminence. Mullerian eminence কি? meeting point of urogenital sinus and mullerian duct. তাহলে এইভাবে আমরা পাচ্ছি imperforate hymen যদি সে ভেঙে না যায়, mullerian eminence এর পর্দাটা যদি ভেঙে না যায়। তাহলে এভাবে হলো an external genitalia সবগুলো ফরমেশন হলো প্যাসিভলি। এটা গেল ফিমেল ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জেনিটেলিয়া। এখন আসেন মেল ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, সেটা কিভাবে হবে? যখন আমরা বলেছি যে প্রেজেন্স অফ SRY জিন, সিগন্যাল আসছে XY ক্রোমোসোম থেকে, সিগন্যালিং যাচ্ছে হচ্ছে তার SRY জিন আছে, 6 উইকসে গিয়ে সে টেস্টিসে কনভার্ট হলো। টেস্টিসে কনভার্ট হলে টেস্টিসে দুই রকম সেল থাকে, একটা হচ্ছে সার্টুলি সেল আর একটা হচ্ছে লেডিক সেল। লেডিক সেল থেকে রিলিজ হবে হচ্ছে টেস্টোস্টেরন, তাকে মেল টার্ন ওভার নিবে। সার্টুলি সেল থেকে রিলিজ হবে হচ্ছে AMH, সাপোর্টিভ সেল, তাকে AMH দিয়ে সাপোর্ট দিবে, এবং লেডিক সেল থেকে আসবে হচ্ছে টেস্টোস্টেরন। এখন ইন্টারনাল জেনিটাল অর্গানের কি ঘটনা? মুলারিয়ান ডাক্টের প্যারালালি আরেকটা ডাক্ট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে উলফিয়ান ডাক্ট। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে উলফিয়ান ডাক্ট। এই উলফিয়ান ডাক্ট থেকে আসবে হচ্ছে মেল ইন্টারনাল জেনিটাল অর্গান, কিন্তু উলফিয়ান ডাক্ট নিজে নিজে টার্ন নিতে পারে না। উলফিয়ান ডাক্টে কিছু রিসেপ্টর থাকে, এগুলোকে আমরা বলি টেস্টোস্টেরন রিসেপ্টর। তো টেস্টোস্টেরন গিয়ে এই টেস্টোস্টেরন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, এবং সেখানে টেস্টোস্টেরন রিসেপ্টরে টেস্টোস্টেরন বাইন্ড হয়ে 5-alpha reductase এনজাইম, এই এনজাইম অ্যাক্টিভিটি থাকতে হবে। 5-alpha reductase এনজাইম দেশে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হবে, ইট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ টেস্টোস্টেরন, এবং এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে। এইভাবে উলফিয়ান ডাক্টে যত টেস্টোস্টেরন রিসেপ্টর আছে সেগুলোতে গিয়ে সে বসবে, এবং এই বসার পরে সে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হবে, তারপরে সে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে। উলফিয়ান ডাক্ট থেকে মেল ইন্টারনাল জেনিটাল অর্গান গুলো আসবে। এক্সটার্নালি কি হচ্ছে? এক্সটার্নালিও ওইখানেও টেস্টোস্টেরন রিসেপ্টর থাকবে, সেখানে রিডাকটেস এনজাইম অ্যাক্টিভিটি দিয়ে সে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হবে, এবং সে হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দিবে, সেখানে সে এক্সটার্নাল জেনিটাল অর্গান করবে। তাহলে এবং এখানে AMH কিভাবে তাকে সাপোর্ট করে? এই যে পাশে যে প্যারালালি মুলারিয়ান ডাক্ট ছিল, এটাকে সে ভ্যানিশ করে দেয়, নাইলে মুলারিয়ান ডাক্ট ডেরিভেটিভ দিয়ে দিবে। এটা যখন সে ভ্যানিশ করে দেয়, তখন হচ্ছে তার ইন্টারনাল জেনিটালের মুলারিয়ান ডাক্ট ডেরিভেটিভ পেলাম না, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল পুরাটাই মেল হলো বাই দ্য অ্যাক্টিভিটি অফ টেস্টোস্টেরন ভায়া টেস্টোস্টেরন রিসেপ্টর। এতটুকু কি বোঝা গেছে সবার? এতটুকু বোঝা গেছে? আপু আর একটা বার একটু রিপিট করেন আপু। কোন জায়গাটা বুঝেন নাই? টেস্টিস SRY জিন থেকেই আবার একটু বলেন। টেস্টিস 6 উইকসে টেস্টিস হলো জিন থেকে, লেডিক সেল আসলো, টেস্টোস্টেরন রিলিজ হলো, টেস্টোস্টেরন গিয়ে টেস্টোস্টেরন রিসেপ্টরে বসলো, উলফিয়ান ডাক্ট ইন্টারনালি এন্ড এক্সটার্নালি তার সিগন্যাল যেখানে যেখানে টেস্টোস্টেরন রিসেপ্টর আছে সেখানে বসলো। 5-alpha reductase এনজাইমের মাধ্যমে সে হচ্ছে কনভার্ট হয়ে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হলো, এবং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে সে ইন্টারনালি মেল এন্ড এক্সটার্নালি ফিমেল, এক্সটার্নালি মেল দুইটাই সে মেল এক্সটার্নাল জেনিটেলিয়া এন্ড ইন্টারনাল জেনিটেলিয়া প্রকাশে হেল্প করলো। হ্যাঁ, তখন সে অ্যাক্টিভ কনভার্সন হয়ে হয়ে মেল এক্সটার্নাল জেনিটেলিয়া হবে। আর সার্টুলি সেল যেটা, সেটা হচ্ছে AMH রিলিজ করছে, সেই AMH টা হচ্ছে মুলারিয়ান ডাক্টটাকে ভ্যানিশ করে দিল। ভ্যানিশ করে দিলে মুলারিয়ান ডাক্ট ডেরিভেটিভস গুলো আর আসলো না, তাহলে পুরাটাই মেল আসলো, সবই মেল, কিন্তু ইট ইজ ডিউ টু অ্যাক্টিভিটি অফ টেস্টোস্টেরন, এবং সেই টেস্টোস্টেরন আসতে হবে টেস্টিস থেকে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে এবার আসেন প্রাইমারি অ্যামেনুরিয়া কাকে বলছি আমরা? আমরা প্রাইমারি অ্যামেনুরিয়া বলছি অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ইন
সে তার মাসিক হলো না, কিন্তু তার সাথে তার সেকেন্ডারি ক্যারেক্টার ওয়েল ডেভেলপড, সেক্ষেত্রে 15 বছরেও তার মাসিক হলো না, অথবা হোয়াট এভার ইট ইস, একটা রোগী 15 বছরে মাসিক হলো না, ইট শুড বি ইভালুয়েটেড। আর এটা হচ্ছে 13 বছর কিন্তু তার সেকেন্ডারি ক্যারেক্টার আসে নাই এবং তার মাসিকও হয় নাই, ইট শুড বি ইভালুয়েটেড অ্যাজ এ কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। তাহলে আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া বলছি রোগীর 13 বছর বয়স এবং তার কোনো সেকেন্ডারি ক্যারেক্টার নাই, সাথে তার মাসিকও হয় নাই, ইট ইজ এ কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। রোগীর 15 বছর বয়স, ইরেসপেক্টিভ অফ দ্য স্ট্যাটাস অফ দ্য সেকেন্ডারি ক্যারেক্টার বললেও আমরা বলি যেটা, সেটা হচ্ছে 15 বছর তার সেকেন্ডারি ক্যারেক্টার আছে কিন্তু তারপরেও তার মাসিক হচ্ছে না, শি শুড বি ইভালুয়েটেড, যে ইট ইজ এ কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। এখানে আপনি কনস্টিটিউশনাল ডিলে বলে আর ওয়েট করতে পারবেন না। যে রোগীটা 13 বছর, যে রোগীটার সেকেন্ডারি ক্যারেক্টার নাই, সে রোগীকে কনস্টিটিউশনাল ডিলে বলার কোনো জায়গা নাই। সে রোগী ম্যান্ডেট করে যে তাকে ইভালুয়েট করতে হবে, কারণ 13 বছরে সেকেন্ডারি ক্যারেক্টার আসার কথা, আসে নাই, সাথে মাসিকও হয় নাই। ডেফিনেটলি দেয়ার ইজ সাম প্যাথোলজি দ্যাট শুড বি ইভালুয়েটেড অ্যান্ড ট্রিটেড। এইভাবে আমরা প্রাইমারি অ্যামেনোরিয়াকে ডিফাইন করি। এখন যখন প্রাইমারি অ্যামেনোরিয়া আমি পেলাম, তাহলে হোয়াট উইল বি মাই ফার্স্ট ইভালুয়েশন? রোগীর মা আমার কাছে নিয়ে আসলো তার বাচ্চাকে, তার বাচ্চার মাসিক হচ্ছে না। আমরা প্রথম জিজ্ঞেস করি বয়স কত। এখন মা বললো যে বয়স হচ্ছে 14 বছর। ঠিক আছে, 14 বছরের মেয়ে মাসিক হচ্ছে না। আমরা ফার্স্ট কি জিজ্ঞেস করতে যাবো? 14 ইয়ার্স এর একটা মেয়ে, নো মেনস্ট্রুয়েশন। আমরা প্রথম কি জিজ্ঞেস করতে যাই? আমরা প্রথম দেখতে চাই তার সেকেন্ডারি ক্যারেক্টার প্রেজেন্ট অর নট। সেকেন্ডারি ক্যারেক্টার প্রেজেন্ট অর নট, এটা দিয়ে অনেক বড় একটা জায়গা ঠিক করে ফেলবো। কিভাবে? একটা মেয়ের যখন মাসিক হতে হলে কি কি জিনিস থাকতে হবে ওই মেয়ের? প্রথম হচ্ছে একটা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বরাবর অ্যাকশন থাকতে হবে। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হবে, তারপরে পিটুইটারি থেকে এফএসএইচএলএস রিলিজ হবে, তারপরে ওভারিয়ান স্টেরয়েড হরমোন রিলিজ হবে, টোটাল উজ্জ্বল হবে ইউটেরাসে, সেখানে সে ফাংশন দেখাবে, এবং তারপরে যখন টোটাল উজ্জ্বল হলো তখন তার ব্লিডিং হলো। তাহলে একটা মেয়ের এই কাজগুলো ঠিক হওয়ার জন্য কি কি হতে হবে? ক্রোমোজোমালি তাকে মেয়ে হতে হবে, এক্স ক্রোমোজোম। তার ওভারিয়ান অ্যাক্টিভিটি থাকতে হবে, এই যে তার ওভারিয়ান অ্যাক্টিভিটি থাকতে হবে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসটা তার ঠিক মতো কাজ করতে হবে, তার একটা ফাংশনাল ইউটেরাস থাকতে হবে, তার একটা ইনটেক্ট আউটফ্লো ট্র্যাক থাকতে হবে, তবেই সে মাসিক দেখাবে। তাহলে ক্রোমোজোমালি ফিমেল হতে হবে, ওভারিয়ান ফাংশন থাকতে হবে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান রেসপন্স থাকতে হবে, ইউটেরাস ফাংশনিং হতে হবে, আউটফ্লো ট্র্যাক ইনটেক্ট থাকতে হবে, তবেই তার মাসিক হবে। তাহলে আমার রোগীর ওভারিয়ান ফাংশন আছে কি নাই এটা রিপ্রেজেন্ট করে বাই সেকেন্ডারি ক্যারেক্টার। সেকেন্ডারি ক্যারেক্টার মানে হচ্ছে বডিতে হরমোন আছে, হরমোনের রেসপন্সে তার ক্যারেক্টার ডেভেলপ করেছে। সেই জন্য আমার রোগীটা যখন এসেছে 14 বছরে, রোগীর কোনো মাসিক হচ্ছে না এটা বলেছে, আমি প্রথম দেখতে চাই যে তার সেকেন্ডারি ক্যারেক্টার প্রেজেন্ট অর নট। এটা দিয়ে অনেকগুলো জিনিস আমি ঠিক করতে পারবো। সেকেন্ডারি ক্যারেক্টার আছে, আমি বলতে পারি যে আপ টু দিস লেভেল হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস এই এতটুকু পর্যন্ত ও ভালো আছে। এটা একটা ইনিশিয়াল অ্যাপ্রোচ হিসেবে, ইনিশিয়াল একটা অ্যাজাম্পশন হিসেবে আমরা বলতে পারি যে যেহেতু তার সেকেন্ডারি ক্যারেক্টার আছে তাহলে ওভারি পর্যন্ত অ্যাক্টিভিটি ভালো আছে। তাহলে তার প্রবলেম কি? তাহলে ওভারির নিচের জায়গাটা আমার দেখতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, তার মাসিক হচ্ছে না কেন, যেখানে তার সেকেন্ডারি ক্যারেক্টার ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্টে সেকেন্ডারি ক্যারেক্টার প্রেজেন্ট অর সেকেন্ডারি ক্যারেক্টার অ্যাবসেন্ট। তাহলে সেকেন্ডারি ক্যারেক্টার প্রেজেন্ট হলে আপনি কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি গুলো খোঁজার জন্য ঢুকে যাচ্ছেন, তার ইউটেরাস আছে কিনা, না ইউটেরাস নাই, তার ইমপারফোরেট হাইমেন কিনা, তার ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম কিনা, তার সার্ভাইকাল অ্যাজেনেসিস ভ্যাজাইনাল অ্যাজেনেসিস কিনা, মানে ওই জায়গাগুলো তখন আমরা খুঁজছি। কিন্তু যার সেকেন্ডারি ক্যারেক্টার নাই সেটা আমাকে বলে দিচ্ছে যে তার শরীরে ওভারিয়ান অ্যাক্টিভিটি নাই, ওভারিয়ান হরমোন নাই। ওভারিয়ান হরমোন নাই, ওভারির নিজস্ব প্রবলেম হতে পারে, সেটা দিয়ে নাই। হাইপোথ্যালামো পিটুইটারি লেভেলের প্রবলেম হতে পারে, সেটা দিয়ে নাই। যে কোনো একটা কারণ হতে পারে, তখন আমি এই জায়গাটা খোঁজা শুরু করি, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। যখন সেকেন্ডারি ক্যারেক্টার আছে বিলো ওভারি আমরা খুঁজি, যখন সেকেন্ডারি ক্যারেক্টার নাই ওভারি এন্ড অ্যাবাভ এইখানে আমরা খুঁজি। এবং এই যে ওভারিয়ান অ্যাবাভ আমরা খুঁজতে যাচ্ছি, নেক্সট আমি কি দেখতে চাই? হাইট। এখানে তার হাইটটা কেমন, এটা হচ্ছে নেক্সট অ্যাজাম্পশন। এখন হাইট আমি যখন দেখতে গেলাম, হাইট যদি আমি পাই যে তার শর্ট, একটা রোগী শর্ট,
এবং তার সেকেন্ডারি ক্যারেক্টার নাই এবং সে অ্যামেনোরিয়াতে ভুগছে, এটা অটোমেটিক আমাকে বলে দিচ্ছে ক্লিনিক্যালি আমি হয়তো টার্নারকে ডিল করছি। হাইট নর্মাল অথবা হাইট লম্বা, লং, টল, যাই বলি, এবং সে ফিমেল, এটা আর কোনো অসুবিধা কিনা সেটাতে যেতে হবে। এখানে এবার বাকি জিনিসগুলো দেখা, ইভেন হাইপোথ্যালামো পিটুইটারির অনেকগুলো কজ আছে, যেমন হচ্ছে আমার ট্রমা, টিউমার, এগুলো হতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপির এক্সপোজার দিয়ে তার হরমোন ঠিক মতো আসছে না হতে পারে, অথবা এটা একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেমন সোয়ার হতে পারে। হ্যাঁ, এ ধরনের বিভিন্ন ব্যাপারগুলোতে তখন আমাদের যেতে হবে যে ওভারিয়ান সাপ্রেশন হয়ে গেছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস দিয়ে অথবা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দিয়ে, যে কোনোটাই হতে পারে। তাহলে অ্যাবসেন্ট যদি থাকে আমরা সেখানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারি, ওভারিয়ান অ্যাবাভ এই জায়গাটাকে ইভালুয়েট করি। সেকেন্ডারি ক্যারেক্টার আছে বিলো ওভারি, আমরা তাকে ইভালুয়েট করি। এতটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ আপা। আচ্ছা, এখন আসেন রোগীটার সেকেন্ডারি ক্যারেক্টার আছে, রোগীটার সেকেন্ডারি ক্যারেক্টার ইয়েস। এবার আমি দেখতে যাচ্ছি যে তার স্ট্রাকচারাল কিনা। এবার আমার কিছু কথা আসে, যেমন যদি তার সাইক্লিক্যাল অ্যাবডোমিনাল পেইন থাকে, সাইক্লিক্যাল অ্যাবডোমিনাল পেইন, পালপেবল লাম্প, ইম্পারফোরেট হাইমেন হতে পারে, ট্রান্সভার্স ভ্যাজিনাল সেপ্টাম হতে পারে, তার কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, এবং আপনি অ্যাবডোমিনালি কোনো ঝামেলা পাচ্ছেন না, একটা ব্লাইন্ড ভ্যাজাইনা পাইছেন, হ্যাঁ, ব্লাইন্ড ভ্যাজাইনা বা কিছুই পাচ্ছেন না। তারপরে হচ্ছে এমটি পেলভিক ক্যাভিটি অন পারেক্টাল এক্সামিনেশন, এমটি ক্যাভিটি, যে তার কোনো অর্গান নাই, এটা মুলারিয়ান এজেনেসিস হতে পারে, এটা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম হতে পারে। আমরা আসতেছি এদিকে। রোগীটার রোগীটার কি যেন বলে, সাইক্লিক্যাল অ্যাবডোমিনাল পেইন হয়, কিন্তু তার এই জায়গাটা পুরো ব্লাড, কোনো অ্যাক্সেস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা ক্লিনিক্যালি তাকে একটা পালপেবল লাম্পের মতো পাচ্ছি। এটা ভ্যাজাইনাল অ্যাজেনেসিস হতে পারে, এটা সার্ভাইকেল অ্যাজেনেসিস হতে পারে, যে কোনোটাই হতে পারে, অথবা সার্ভাইকো ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া হয়ে বসে আছে, এটাও হতে পারে। তাহলে এই ধরনের স্ট্রাকচারাল প্রবলেম গুলো আমরা পাচ্ছি যখন তার সেকেন্ডারি ক্যারেক্টার আছে। তাহলে এইটা হচ্ছে ইম্পারফোরেট হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজিনাল সেপ্টাম, মুলারিয়ান এজেনেসিস, এআইএস, এখানে কালবেনও চলে আসবে, হাইপোথ্যালামিক কজ হিসেবে কালবেন চলে আসবে না, এখানে আসবে না, এটা হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার যার ওয়েল ডেভেলপ না, সেই জায়গায় আমরা মেইনলি যাই। তাহলে এই জায়গাগুলো নিয়ে আমরা এই ডিগ্রিগুলো নিয়ে দাঁড়াচ্ছি। যার সেকেন্ডারি ক্যারেক্টার নো, সেকেন্ডারি ক্যারেক্টার নাই, তাকে আমরা কি কি দিচ্ছি? হাইট দেখে আমরা টার্নার চিন্তা করছি, আমরা সোয়ার চিন্তা করছি, আমরা কালমেন সিনড্রোম চিন্তা করছি, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম হতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপির এক্সপোজার হতে পারে, টিবি, এগুলো সবই হতে পারে। এইভাবে আমরা তাকে ডিল করি। আচ্ছা, এবার আসেন আমরা একটু কেসে ঢুকি, যেহেতু আমরা কেস নিয়ে কথা বলবো। কেস, আচ্ছা, তাহলে আমরা কেস নিয়ে কিভাবে কি ঢুকবো? প্রাইমারি অ্যামেনোরিয়া রোগী আমাকে দেওয়া হয়েছে। প্রাইমারি অ্যামেনোরিয়া আমি প্রথমেই কিন্তু জানতে চাই সে আমার চিফ কমপ্লেন কি? নন এস্টাবলিশমেন্ট অফ মেনস্ট্রুয়েশন টিল ডেট, এখনো পর্যন্ত তার মাসিক হয় নাই, এটাই তার কমপ্লেন। এই কমপ্লেন নিয়ে সে দাঁড়িয়ে আছে। আমার নেক্সট কোয়েরি হবে তার বয়স কত, 13 অ্যান্ড অ্যাবাভ আমি ওই রোগীটাকে দেখতে চাই। তারপরে হচ্ছে কি আমরা দেখতে চাই যে তার সেকেন্ডারি ক্যারেক্টার আছে কি নাই, তার মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট সবকিছু ঠিক কি নাই, তার কোনো চাইল্ডহুড ইলনেস, ক্রনিক ইলনেস, টিউবারকুলোসিস এগুলো কিছু আছে কিনা, তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, রেডিওথেরাপি, কেমোথেরাপির হিস্ট্রি আছে কিনা, এই সবকিছু আমরা জানতে চাই। এরপরে আর কি জানতে চাই? তার সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন, হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স, পার্সোনাল হিস্ট্রি অফ টিবি, কন্টাক্ট উইথ টিবি, এনি হরমোন, এনি ফিলিং অফ লাম্প ইন দ্য অ্যাবডোমেন, হেভিনেস আছে কিনা, অ্যাসোসিয়েটেড ইউরিনারি কোনো কমপ্লেইন আছে কিনা, এই সব কিছু আমরা জানতে চাচ্ছি। এগুলো কেন কেন কেন? যখন আমি সাইক্লিক্যাল অ্যাবডোমিনাল পেইন চিন্তা করছি, আমি ক্রিপ্টোমেনোরিয়া চিন্তা করছি, ফর হুইচ ইম্পারফোরেট হাইমেন টিবিএস। যখন আমি ইউরিনারি প্রবলেম আছে কিনা জানতে চাচ্ছি, মুলারিয়ান এজেনেসিস এর সাথে কিছু ইউরিনারি প্রবলেম থাকতে পারে, সেজন্য জানতে চাচ্ছি। যখন আমি হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স বলছি, হাইপোথাইরয়েডিজম ইটসেলফ ক্যান কজ অ্যামেনোরিয়া, সেজন্য। কেমোথেরাপি, রেডিওথেরাপি ড্যামেজ করে ফেলতে পারে ওভারিয়ান ফলিকল, তাহলে তার মাসিক হবে না, সেজন্য। তাহলে এইভাবে প্রতিটা জিনিসই কেন 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 ধরে আমি কজ গুলোকে এক্সক্লুড করার চেষ্টা করছি।
মুলারিয়ান অ্যাজেনেসিস এর রোগীর কোনোই ঝামেলা থাকবে না, কোনোই পজিটিভ হিস্ট্রি পাবেন না, সবই ভালো, কোনো থাইরয়েড ঝামেলা নাই, লোয়ার অ্যাবডোমিনাল পেইন নাই, কেমোথেরাপি রেডিওথেরাপি নাই, কোনো দিকে কোনো অ্যাবনরমালিটি নাই, কোনো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটাও নেই, আমরা কিছুই পাচ্ছি না, সবকিছু ভালো, কিন্তু রোগীটার মাসিক হয় না এবং সে হচ্ছে পুরো ফিমেল একটা রোগী। আপনি তাকে এক্সামিন করেন, আপনি দেখবেন সেকেন্ডারি ক্যারেক্টার একেবারেই ওয়েল ডেভেলপড অ্যাকর্ডিং টু হার এজ। তার বয়সে যেরকম ব্রেস্ট ডেভেলপ হওয়ার কথা, অ্যাড্রেনার্কি যে চেঞ্জ গুলো, পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, বডি হেয়ার, হ্যাঁ সবকিছু তার ঠিক আছে এবং সে পুরাই ফিমেল কনফিগারেশনের একটা রূপ। অ্যাবডোমিনালি দেখেন কোনো লাম্প আপনি পাচ্ছেন না। পারভাজাইনালি যখন আপনি দেখতে গেলেন তখন দেখলেন যে একেবারে এক্সটার্নাল জেনিটালিয়াটা পুরাই ফিমেল, পিউবিক হেয়ার ফিমেল ডিস্ট্রিবিউশনে আছে, কিন্তু দেয়ার ইজ ব্লাইন্ড ভ্যাজাইনা উইথ ভ্যাজাইনাল ডিম্পল, মানে ভ্যাজাইনাল ওপেনিং আমি পাচ্ছি না, ওই ওপেনিং এর জায়গায় বরং একটা পিট লাইক স্ট্রাকচার আমি পাচ্ছি এবং জিনিসটা ব্লাইন্ড হয়ে আছে। ইট ইজ দ্য ফাইনাল প্রেজেন্টেশন। আপনি রোগীটাকে খুব জেন্টলি, সবসময় আসলে রোগী অ্যালাউ করে না, তো পিআর যদি করেন, হ্যাঁ পারেক্টাল এক্সামিনেশন যদি সে অ্যালাউ করে আপনি করতে পারেন জেন্টলি। আসলে আমরা অ্যাবডোমিনোপেলভিক করি যে তার পেলভিক অর্গান কোনো কিছু পালপেট করা যাচ্ছে কিনা, পুরো পেলভিক ক্যাভিটি আমরা এমটি পেলাম। এই যে এত কিছু আমি দেখলাম, এটা আসলে মুলারিয়ান অ্যাজেনেসিস এর পক্ষে ফাইন্ডিংস। তার এখনো মাসিক হয় নাই, তার অন্য কোনো ঝামেলা নাই, সেকেন্ডারি ক্যারেক্টার ওয়েল ডেভেলপ, তার ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, কিন্তু তার ব্লাইন্ড ভ্যাজাইনা এন্ড দেয়ার ইজ নো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। এই সব কিছু আমাকে পয়েন্ট করছে টুয়ার্ডস মুলারিয়ান অ্যাজেনেসিস। এর পাশাপাশি এআইএস কে তাহলে আমি কিভাবে দাঁড়া করাবো, বা এটা কিভাবে আমি এআইএস কে এক্সক্লুড করছি, এটা তো এআইএস ও হতে পারে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটা কেন বলছি না? এআইএস এর রোগীগুলো অ্যামেনোরিয়া নিয়ে আসবে, ও ফিমেল, ওরও মাসিক হয় না, ওরও আর কোনো সমস্যা নাই যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা কোনো কোনো প্রবলেম কিচ্ছু নাই, কিন্তু ওর একটা হিস্ট্রি থাকে যে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, আদার ফ্যামিলি মেম্বার এফেক্টেড, এরকম একটা হিস্ট্রি তারা দেয়। আচ্ছা, অন এক্সামিনেশনে সে টল, সে লুক্রেটিভ, সে বিউটিফুল, কিন্তু তার স্পার্স বডি হেয়ার, তার এক্সিলারি হেয়ার স্পার্স, তার পিউবিক হেয়ার স্পার্স, তার ব্রেস্ট ওয়েল ডেভেলপড, কিন্তু তার অ্যারিওলা পেল অ্যারিওলা, কিন্তু ব্রেস্ট ওয়েল ডেভেলপড। তারপরে হচ্ছে সে সুন্দর, খুবই সুন্দর একটা মহিলা, তার বডি হেয়ারটার একদম স্ক্যান্টি ডিস্ট্রিবিউশন। অ্যাবডোমিনালি কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না। অনেক সময় আমরা লোয়ার অ্যাবডোমিনে এট দ্য লেভেল অফ দ্য ইনগুইনাল ক্যানেল পালপেবল লাম্প ক্যান বি দেয়ার হুইচ ইন্ডিকেট আনডিসেন্ডেড টেস্টিস, এটা আমরা পেতে পারি, লোয়ার অ্যাবডোমেনে যদি যাই অনেক সময় পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে আমি যখন পারভেজাইনালি ইন্সপেক্ট করলাম, এটা হচ্ছে পিউবিক হেয়ার স্পার্স অথবা অ্যাবসেন্ট এবং একটা ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া উইথ ব্লাইন্ড ভেজেনা অ্যাডমিটিং টিপ অফ দ্য ফিঙ্গার, শুধু টিপ অফ দ্য ফিঙ্গার, অল্প একটু ডিপ আমাদের যায়, এর বেশি আর যায় না কারণ জিনিসটা ব্লাইন্ড। এতটুকু পেয়েছি। পারেক্টালি পেলভিক ক্যাভিটি আমি এমটি পেয়েছি। তাহলে এখানে আমি কি আলাদা বলেছি? ওরও সেকেন্ডারি ক্যারেক্টার ডেভেলপ, ওরও মাসিক হচ্ছে না, কিন্তু ওর একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে। আমি যখন দেখতে গেছি তার বডি হেয়ার অলমোস্ট নাই, পিউবিক হেয়ার এক্সিলারি হেয়ারও অ্যাবসেন্ট হয়ে আছে বা স্ক্যান্টিন ডিস্ট্রিবিউশন। তারপরে হচ্ছে তার পেইল অ্যারিওলা আমরা পেয়েছি, বাকি সব ভালো। পারভাজাইনালি আমরা অ্যাবসেন্ট পিউবিক হেয়ার, তারপরে হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, ব্লাইন্ড ভেজাইনা অ্যাডমিটিং টিপ অফ দ্য ফিঙ্গার। এই কয়টা পজিটিভ ফাইন্ডিংস নিয়ে আমরা বলতে পারি ইট ইজ এ কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তো এই দুইটাকে পাশাপাশি রেখে আপনার পড়তে হবে, কারণ দুইটাকে আলাদা করে সবসময় আপনাকে বলতে পারতে হবে, কারণ মুলারিয়ান অ্যাজেনেসিস এর ইম্পর্টেন্ট ডিডি এআইএস, এআইএস এর ইম্পর্টেন্ট ডিডি মুলারিয়ান অ্যাজেনেসিস। তাহলে হিস্ট্রিটা ক্লিয়ার তো সবার কাছে, হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ফাইন্ডিংস এটা ক্লিয়ার তো, দুইটা পাশাপাশি রেখে ক্লিয়ার? হ্যাঁ আপু। আচ্ছা, তাহলে so my diagnosis is it is a case of primary amenorrhea due to Mullerian agenesis অথবা primary amenorrhea due to androgen insensitivity syndrome, যেটাই হোক আমরা বললাম। নেক্সট আমাদের আসবে হচ্ছে কেন বলেছি। আপনি আবার আপনার পক্ষের পয়েন্ট গুলোকে পিন পয়েন্ট করেন যে তার বয়সটা এত, তার সেকেন্ডারি ক্যারেক্টার আছে, তার কোনো নেগেটিভ কজ আমি পাই নাই, যে এই সব সমস্যাগুলো আমরা পাই নাই। এবং তখন আমরা যখন এক্সামিন করতে গিয়েছি সেকেন্ডারি ক্যারেক্টার একেবারে ওয়েল ডেভেলপ এবং রোগীটার হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, কিন্তু সেখানে আমি একটা ব্লাইন্ড ভেজানা পেয়েছি, পেলভিক ক্যাভিটি টোটালি এমটি পেয়েছি। তো কনসিডারিং অল দিস আমি বলছি ইট ইজ এ কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। কি কি নাই এটা খুব জরুরি। সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন নাই, ক্রিপ্টোমেনোরিয়া এক্সক্লুড করেছি, অ্যাসোসিয়েটেড ইউরিনারি কমপ্লেইন নাই, হতে পারে এ ধরনের রোগীগুলোর। হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স, থাইরয়েড অ্যাবনরমালিটি,
তারপরে হচ্ছে পার্সোনাল হিস্ট্রি অফ টিবি, কন্ট্যাক্ট উইথ টিবি, এই ধরনের কোনো সমস্যা আমি পাই নাই। কোনো নোন কোনো লাম্প নাই। হরমোন প্রডিউসিং টিউমারে অনেক সময় হতে পারে, যদিও আমরা এখানে এটা খুব কম আনি। তার হচ্ছে স্মেল স্মেল এবং টেস্ট, এগুলোতে কোনো অ্যাবনর্মালিটি নাই। কালমেন সিনড্রোমকে এক্সক্লুড করেছি। ট্রমা, টিউমার, টিবির কোনো অ্যাবনর্মালিটি নাই। আমরা হাইপোথ্যালামো পিটুইটারি কজকে এক্সক্লুড করেছি। তার কোনো ক্রনিক স্ট্রেস, এংজাইটি, ড্রাগ ইনটেক এরকম কোনো হিস্ট্রি নাই। ক্রনিক ইলনেসের তার কোনো হিস্ট্রি নাই, কারণ ক্রনিক ইলনেস অ্যানোবলেশন করে দিয়ে অ্যামেনোরিয়া করতে পারে। তাহলে এইভাবে নাই 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 কথাগুলোই আমরা এখানে, এবং দেয়ার ইজ নো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রিও নাই। তো এই যে নাই নাই বলছি, এটাই আমাকে অনেক পক্ষে যুক্তি দিচ্ছে, যেটা মুলারিয়ান এজেনেসিস এর দিকে চলে যাচ্ছে। আর এআইএস এর সময় কি জরুরি ছিল? পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, যে তার এআইএস। বাকি সব তো আমরা বললাম। এখন মুলারিয়ান এজেনেসিস, নেক্সট প্রশ্নই হয় যে মুলারিয়ান এজেনেসিস হয় কেন? মুলারিয়ান এজেনেসিস পিওরলি একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, দেয়ার ইজ ফেলিওর অফ ডেভেলপমেন্ট অফ মুলারিয়ান ডাক্ট ডেরিভেটিভস। মুলারিয়ান ডাক্ট ডেভেলপমেন্টই হতে পারে না। মুলারিয়ান ডাক্ট ডেভেলপই করতে পারে না, এবং এই ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটির কারণেই তার ইন্টারনাল জেনিটাল অর্গান ফর্মেশন হয় নাই, এবং এই কারণে সে অ্যামেনোরিয়াতে ভুগছে। তাহলে ইট ইজ পিওরলি এ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নেক্সট প্রশ্ন হয়, এটা কেন হলো? ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মুলারিয়ান এজেনেসিস নাই হয়ে গেল কেন? এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে টেরাটোজেনিক এক্সপোজার থাকতে পারে, এখানে কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, রিসেপ্টর জিন মিউটেশন, মানে যে রিসেপ্টরের মাধ্যমে মুলারিয়ান ডাক্টটা ডিফারেন্সিয়েট হচ্ছিল, যে বিভিন্ন অর্গানে ডিফারেন্সিয়েট হয়, ওই জায়গাগুলোতে তার কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি হতে পারে। তারপর হচ্ছে তার টেরাটোজেনিক কোন এক্সপোজার হতে পারে, ওই এক্সপোজারের কারণে মুলারিয়ান ডাক্টটা চলে গেল। এবং স্পেসিফিক কজ হিসেবে গ্যালাক্টোসেমিয়াকে বলা হয়, কারণ গ্যালাক্টোসেমিয়া টক্সিক টু দ্য মুলারিয়ান ডাক্ট। তো ইন্ট্রাউটেরাইন লাইফে সে যদি কোনো কারণে গ্যালাক্টোসেমিয়ার এক্সপোজারে যায়, তাহলে তার মুলারিয়ান ডাক্ট ভ্যানিশ হয়ে যেতে পারে। এইভাবে মুলারিয়ান এজেনেসিস ডেভেলপ করে। তাহলে ইট ইজ দ্য কজ, যে কেন তার মুলারিয়ান এজেনেসিস হলো। হোয়াট আর দ্য আদার অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি? আর কি কি হতে পারে? কি কি কারণ একটা অ্যানোমালি জেনারেলি শুধু আইসোলেটেড একটা অ্যানোমালি হয় না, আরো মাল্টিপল অর্গান অ্যাবনর্মালিটি হতে পারে। হোয়াট আর দ্য আদার অ্যাবনর্মালিটি? তার 40% কেসে ইউরিনারি অ্যাবনর্মালিটি হতে পারে, 12% কেসে তার স্কেলিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, ফিউ পার্সেন্টেজের তার অডিটরি প্রবলেম হতে পারে। তাহলে 40% কেসে তার ইউরিনারি প্রবলেম, সেটা কি প্রবলেম হতে পারে? রেনাল এজেনেসিস হতে পারে, ডাবল ইউরেটার হতে পারে, হর্ষশেপ কিডনি, এগুলো হতে পারে। এ ধরনের কিছু রেনাল অ্যাবনর্মালিটি হতে পারে। প্রশ্ন হয় কেন? কারণ হচ্ছে সেম প্যারালাল অরিজিন। মুলারিয়ান ডাক্টের পাশেই হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। সেম প্যারামেজোনেফ্রিক ডাক্ট ভ্যানিশ হয়ে হবে, প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে সে হচ্ছে আপনার আসবে কি প্যারানেফ্রোস, তারপর হচ্ছে মেজোনেফ্রোস, মেটানেফ্রোস, এভাবে ডিফারেন্সিয়েট হবে। মেটানেফ্রোস ইন ফিউচার, মেটানেফ্রোস ডিফারেন্সিয়েট হয়ে হবে কিডনি। তাহলে প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস, মেটানেফ্রোস, এইভাবে যে আলটিমেটলি কিডনিতে গেল। এটা মুলারিয়ান ডাক্টের একদম প্যারালাল থাকে। প্যারালাল প্রেজেন্স অফ urinary system in the form of pronephros, mesonephros, metanephros. So when there is abnormality of the Mullerian duct, for the same reason there may be abnormality of the urinary system also, যেহেতু তারা প্যারালালি পাশাপাশি থাকে। তাহলে একটাতে অ্যাটাক করেছে, পাশেরটাতে অটোমেটিক এখানে কিন্তু অ্যাটাক হওয়ার জায়গা চলে আসে, কারণ তারা পাশাপাশি থাকে। একটাকে অ্যাটাক করে আরেকটাকে সে একই কারণে ওইটাও অ্যাটাক হয়ে যেতে পারে। তো এইভাবে ডিউ টু প্যারালাল প্রেজেন্স ইন intrauterine life during developmental period, if there is abnormality in the Mullerian duct, it may cause same abnormality to the urinary system, resulting in abnormal development of the urinary system. এগুলো হতে পারে 40% কেসে। 12% কেসে আমরা স্কেলিটাল অ্যাবনর্মালিটি পাচ্ছি। কি কি রকম? কাইফোসিস, কাইফোস্কোলিওসিস, এ ধরনের কিছু কার্ভেচার অ্যাবনর্মালিটি পাওয়া যায়। এটা কেন? সেম সোর্স অফ অরিজিন, সিলোমিক মেটাপ্লাসিয়া, সিলোমিক এপিথেলিয়াম। সেই সিলোমিক এপিথেলিয়াম থেকেই আমার মুলারিয়ান ডেভেলপমেন্ট, মানে জেনিটাল অর্গানের ডেভেলপমেন্ট, সে একই সিলোমিক এপিথেলিয়াম থেকে স্কেলিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট। তো যেহেতু এটা একটা অ্যাবনর্মালিটি, এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি, তো সেই সিলোমিক এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি যদি হয়, সেটা মাল্টিপল সিস্টেমকে ধরতে পারে। সেই হিসেবে সে স্কেলিটাল সিস্টেমকে ধরতে পারে, অডিটরি সিস্টেমকে ধরতে পারে, ডিফরেন্স করতে পারে। এই কারণে, কারণ সেম সোর্স অফ অরিজিন, এটা দিয়ে অ্যাবনর্মালিটি হতে পারে। সো আদার অ্যাবনর্মালিটির মধ্যে আমরা ইউরিনারি অ্যাবনর্মালিটি এবং স্কেলিটাল অ্যাবনর্মালিটিটা বেশি পেয়ে থাকি। ঠিক আছে, 1 মিনিট দিবেন আমাকে।
আচ্ছা, তাহলে ওদের এই ধরনের অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি গুলো আছে কিনা আমাদের দেখতে হয়। তো সেজন্যই আমরা ইউরিনারি কমপ্লেন আছে কিনা জিজ্ঞেস করেছি এবং রোগীটাকে দেখে কোনো কার্ভেচার প্রবলেম আছে কিনা এগুলো দেখেছি। এই যে মুলারিয়ান অ্যাজেনেসিস, এইটা কি কি রকম ফরম্যাটে আসতে পারে? একটা হচ্ছে হ্যাঁ পার্শিয়াল মুলারিয়ান অ্যাজেনেসিস হতে পারে, যেমন হচ্ছে তার সার্ভাইকাল অ্যাজেনেসিস, ভ্যাজাইনাল অ্যাজেনেসিস, ওই জায়গাটা হয়ে বসে আছে, ইউটেরাস আছে এরকম। অথবা মানে এমআরকেএইচ সিনড্রোম, মিয়ার রকটেস্কি কস্টার হসার সিনড্রোম, এরকম করে হতে পারে। যে টাইপস অফ মুলারিয়ান অ্যাজেনেসিস বিভিন্ন রকম ভাবে অর্গান প্রেজেন্স দিয়েও বিভিন্ন রকম টাইপ হতে পারে। তো এটা হচ্ছে তার কোন কোন অর্গান, অনেক সময় হচ্ছে একদম কমপ্লিট নাই, ফেলোপিয়ান টিউব থেকে শুরু করে ভেজাইনা পর্যন্ত কিছু নাই, এভাবে আমরা পেতে পারি। আরেক রকম পেতে পারি হচ্ছে কিছু কিছু পোর্শন রুডিমেন্টারির মতো হয়ে চলে আসছে, এরকম পেতে পারি। আবার হচ্ছে না উপরের দিকে আসছে নিচের দিকে নেই, নিচের জায়গাটা ফিউজ হয়ে গেছে, এরকম হতে পারে। তো এই জন্য বিভিন্ন রকম পোর্শন হতে পারে, আপনার এটা বোঝার দরকার নেই। মেইন জিনিস যেটা সেটা হচ্ছে সে সে হচ্ছে অ্যামেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করেছে এবং আমি তার ক্যাভিটি এমটি পেয়েছি। ইট ইজ এ কেস অফ মুলারিয়ান এজেনেসিস হিসেবে আমি প্রথমে দাঁড়াচ্ছি। আচ্ছা, এখন আপনি তারপর এরপরে প্রশ্ন আসে, এখন আপনি এই রোগীটাকে ভর্তি দিয়েছেন কেন? এটা তো আউটডোর কেস। আমরা ভর্তি দিই কারণ হচ্ছে এই রোগীগুলো মিস হ্যান্ডলিং বা ম্যাল হ্যান্ডলিং এর ভয় থাকে, যেহেতু তাদের একটা সেক্সুয়াল অ্যাবনর্মালিটি, তাদের আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভুগে, এবং এটা যখন সোশ্যালি স্প্রেড হয় তখন তাদের একটা ম্যাল হ্যান্ডলিং হয়। ওই ম্যাল হ্যান্ডলিং যাতে না হয়, তার ডিজিজ ডায়াগনোসিসটা যাতে প্রপার হয়, ম্যাল ডায়াগনোসিস যাতে না হয়, এবং তার ফার্দার ট্রিটমেন্ট কি হবে, ফার্দার অ্যাডভাইস কি হবে, ফার্দার ওয়ে অফ লাইফ কি হবে, এই সব কিছু যাতে আমরা তাকে ডিটেক্ট করে দিতে পারি, ডিল করে দিতে পারি। সোশ্যাল রিহ্যাবিলিটেশনও মাঝে মাঝে কিছু কিছু কেসে আমরা করে দিই। তাহলে তার ডিজিজটাকে কি ডিজিজ সেটা কনফার্ম করা, ফার্দার প্ল্যান কি সেটা জানানো, সোশ্যাল ম্যাল হ্যান্ডলিং প্রিভেন্ট করা, সোশ্যাল রিহ্যাবিলিটেশন করা, অনেকগুলো জিনিস মিলায় টু রিডিউস ড্রপ আউট, যে ওরা আর আসলো না এরকম ঘটনা যাতে না ঘটে, এই সব কিছু মিলাই রোগীটাকে ভর্তি করা হয়। এখন আপনি ডিজিজ কনফার্ম করবেন কি করে? ডিজিজ কনফার্ম করব আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করবো। আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন, কি দেখতে চাচ্ছি তার ইন্টারনাল জেনিটাল অর্গান আছে কিনা, হয়তো আমি হাতে পাই নাই, ছোট ইনফেন্টাইল হয়ে থাকতে পারে, এরকম আছে কিনা, আমি কিছু এই জন্য আলট্রাসোনোগ্রাফি দিই। এখানে ওভারি দেখতে পারা ইট ইজ ডিফিকাল্ট, সবসময় আমরা ওভারি দেখতে পারবো না, এবং ওভারি দেখাও যায় না যদি যদি ফলিকুলার অ্যাক্টিভিটি না থাকে। ওভারি আমরা মেইনলি বুঝি হচ্ছে ইউটেরাসের দুই পাশে ওভারি আছে, ইউটেরাসকে ডিটেক্ট করে আমরা ওভারির দিকে যাই। তো যার ইউটেরাসই নাই সেখানে ওভারি খুঁজে বের করা ডিফিকাল্ট জব। তারপরেও যদি ফলিকুলার অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন রকমের ফলিকল, সেইটা দেখে অনেক সময় ওভারি আইডেন্টিফাই করা যায়। তো সেই জন্য ওভারি আছে কিনা এটাও আমরা দেখতে পারি, আর ইন্টারনাল জেনিটাল অর্গান নাই এটাও আমরা দেখতে পারি বাই আলট্রাসোনোগ্রাফি। বাট ইট ডাজ নট গিভ দ্য কনফার্ম ডায়াগনোসিস, কারণ এআইএস এও কিন্তু আমরা ইন্টারনাল জেনিটাল অর্গান পাবো না। তাহলে ফার্দার কি করব? ওর কনফার্মেটরি ডায়াগনোসিস আসবে বাই ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিংটা কোত্থেকে করব? বাক্কাল মিউকোজা হতে পারে, ব্লাডের লিউকোসাইট হতে পারে, এরকম যে কোনো নিউক্লিয়াস কন্টেনিং সেল আমাকে নিতে হবে। তাই নিয়ে আমরা ক্যারিওটাইপ করে আসলে কি দেখতে চাচ্ছি, এক্স এক্স না এক্স ওয়াই। মুলারিয়ান অ্যাজেনেসিস কি হবে? 46XY এটা হবে। এবং কিন্তু তাহলে 46XY ইন্টারনাল জেনিটাল অর্গান না, এটা আমাকে কনফার্ম করে দিল যে এটা মুলারিয়ান অ্যাজেনেসিস। ক্যারিওটাইপিং এর আগে আর কোনো টেস্ট কি করা যেতে পারে? এমআরআই করা যেতে পারে। এমআরআই, যেটা ওই যে ওভারিটা লোকেট করতে পারছিলাম না, এমআরআই ওভারিকে ভালো করে লোকেট করে দিতে পারে। আর রোগী যদি ক্যারিওটাইপিং এ ইন্টারেস্টেড না থাকে, অথবা এত কষ্টে দিতে পারবে না, ক্যারিওটাইপিং এ 5,000 টাকার মতো লাগে, যদি আমরা ব্লাড থেকে করি 5,000 টাকার মতো লাগে। যদি সে সেটা করতে না পারে বা করতে না চায়, তাহলে কিন্তু তার ডিজিজটা ডায়াগনোসিস করাও জরুরি। সেই হিসেবে তাকে ল্যাপারোস্কোপি করে জাস্ট একটা ফুটা করে তার পেলভিক ক্যাভিটিটা দেখে নেয়া, সেখানে কোনো ইন্টারনাল জেনিটাল অর্গান নাই, ওভারিটাকে লোকেট করা, এটা করেও আমরা তাকে কিছু মানে অল্টারনেট ডায়াগনোসিস দিতে পারি। পিক্টোরিয়ালি আমি নিয়ে আসলাম এই যে তার ছবি, এই এই জিনিস, কারণ এখানে ডায়াগনোসিস কনফার্ম করা ইট ইজ ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, কারণ নাহলে আপনি একটা ব্লাইন্ডলি বলে ফেলতে পারেন না, কারণ এখানে একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আছে। তিনি সোশ্যাল ইম্প্যাক্ট আছে, সেজন্য এই ডায়াগনোসিস কনফার্ম করা জরুরি।
এখন ঠিক আছে, আমি ডায়াগনোসিস কনফার্ম করলাম, এরপরে ট্রিটমেন্ট কি? ওরা অনেকগুলো প্রশ্নের উত্তর, হ্যাঁ একে কি আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন হবে নাকি হোল হোল অ্যাবডোমেন? অ্যাবডোমেন দিব এখানে আরেকটা কারণে, কারণ হচ্ছে ওর ইউরিনারি সিস্টেমটাকেও আমরা দেখতে চাই, সেই ইউরিনারি সিস্টেমের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এটাও আমরা নিতে চাই, যেহেতু একটা অ্যানোমালি। এবং টোটাল অ্যাবডোমেনের একটা প্যানোরামিক ভিউ বলা হয়। আমরা এই ধরনের যে কোনো অ্যাবনর্মালিটির ক্ষেত্রে একটা কমপ্লিট ডায়াগনোসিস এবং কমপ্লিট ইভালুয়েশনের জন্য আমরা হোল অ্যাবডোমেনই করব। এবং সেখানে নেক্সট ইন্টারেস্ট থাকবে জেনিটাল অর্গানের পরে, নেক্সট ইন্টারেস্ট থাকবে হচ্ছে ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে যে তাহলে এবার রোগীটার ট্রিটমেন্ট কি করবেন? ওরা কিছু প্রশ্নের আনসার চায়। প্রথম আনসার হচ্ছে আমার বাচ্চাটা আসলে কি, ছেলে না মেয়ে? কারণ মা এটা নিয়ে খুবই সন্দিহান, যেহেতু তার কোনো ভেজাইনা সে দেখতে পাচ্ছে না। আপনাকে প্রথমেই বলতে হবে সে মেয়ে, এ নিয়ে তো কোনো কনফিউশন নেই, সে তো মেয়ে, সে সেক্সুয়াল ক্রোমোজোমালি মেয়ে, সে সবকিছু মেয়ে, তার ওভারি আছে, আমি তো কোনো মিথ্যা কথা বলছি না, তাহলে সে মেয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে তাহলে মাসিক হচ্ছে না কেন, মাসিক কি হবে? এখানে আনসার হচ্ছে নো, তার মাসিক হবে না। তার ডিম ফুটে, কিন্তু যে অর্গান থেকে মাসিক হওয়ার জন্য যে অর্গানের লাগে, যেখান থেকে ব্লিডিং হয়, সেটা তার নাই, এজন্য তার মাসিক হবে না। রিগার্ডিং হার কনজুগাল লাইফ, সেটাতে কি হবে? ও বর্তমানে যে স্ট্যাটাসে আছে সেখানে কনজুগাল লাইফও পসিবল না, কিছু কারেক্টিভ প্রসিডিওরে গেলে সে কনজুগাল লাইফ করতে পারে, সেটা সার্জিক্যাল আছে, নন সার্জিক্যাল আছে। নেক্সট হচ্ছে তার ফার্টিলিটির কি হবে? তার ডিম আছে, মানে বাচ্চা হওয়ার জন্য যে ডিমটা লাগে সেটা তার আছে। তো কেউ যদি তাকে ইউটেরাস হায়ার করে, তা আছে না বোন টোন, কেউ যদি তাকে হায়ার করতে দেয়, মানে জরায়ুটা ধার নেয়া, তাহলে সে তার হাজবেন্ড দুজনে মিলে এমব্রায়ো, সেই এমব্রায়োটা হচ্ছে সারোগেসির মাধ্যমে অন্যজনের ইউটেরাসে দিয়ে সেখানে বাচ্চাটাকে বড় করা, এইভাবে সে বাচ্চা নিতে পারে, যেটাকে আমরা বলি সারোগেসি, এটা সে করতে পারে। অথবা সে অ্যাডপশন করতে পারে। আর একটা হচ্ছে ইউটেরাইন ট্রান্সপ্ল্যান্ট, ইট ইজ অলসো এন অপশন, কিন্তু এটা এখনো পর্যন্ত আসলে ওয়েল অ্যাপ্রুভড হয়ে আসে নাই। যখন প্রথম একটা দুটা হয়েছিল তখন এটা নিয়ে অনেক বেশি মাতামাতি হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল ইট ইজ আ ডিফিকাল্ট জব, অত সোজা না, খুব বেশি একসেপ্টেড হয়ে এখনো আসে নাই। এবং মানে ইউটেরাইন ট্রান্সপ্ল্যান্ট এখনো পর্যন্ত অনেক যে হয়েছে এরকম নাই, এরকম স্টাডিও নাই, মানে খুব বেশি প্যাম্পারিং করার মতো প্রসিজিওর না। তো বাট ইট ইজ অলসো এন অপশন। তো আমরা মেইনলি এখানে সারোগেসিটাকে প্যাম্পার করি, অ্যাডপশন ক্যান বি, ইউটেরাইন ট্রান্সপ্ল্যান্ট এখনো এক্সপেরিমেন্টাল জায়গায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে তার ফার্টিলিটি। এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে এতটুকু? হ্যাঁ আপু। হচ্ছে কনজুগাল লাইফের জন্য কি করবে? সে যদি নন সার্জিক্যাল ওয়েতে যায়, নন সার্জিক্যাল ওয়ের বেনিফিট হচ্ছে এটা এটা ইফেক্টিভ, অ্যারাউন্ড 90% ইফেক্টিভ, মোর দ্যান 90% ইফেক্টিভ, যদি সে রেগুলার প্র্যাকটিস করে, রেগুলার ঠিক মতো যেভাবে ডিরেকশন দেওয়া হয় সেভাবে সে অ্যাপ্লাই করে, তাহলে এটা খুবই ইফেক্টিভ একটা প্রসিজিওর। এবং এটার লং টার্ম ইফেক্ট হচ্ছে লং টার্ম সে ভালো থাকে, মানে যেটা আমরা সার্জিক্যাল প্রসিজিওর সেখানে অনেক সময় রিউনিফিকেশন হওয়া, ফেলিওর হওয়া এগুলো থাকে, কিন্তু নন সার্জিক্যাল প্রসিজিওর গুলোতে ফেলিওর হওয়ার ভয় আছে, যে তাই সে ঠিক মতো করতে পারছে না, তাই পাথওয়েটা প্রডিউস হলো না, কিন্তু প্রডিউস হয়ে গেলে ফার্দার ইউনিফিকেশন হয়ে যাবে, এই জায়গাটার চান্স কম এবং সাকসেস রেটও ভালো যারা ঠিক মতো করে। কি করতে হয়? গ্র্যাজুয়াল ভ্যাজাইনাল ডাইলেটর পাওয়া যায়, এটা একটা প্যাকেটের মতো পাওয়া যায়, এবং এগুলো উডেন ডাইলেটর। সেই উডেন ডাইলেটর গুলো দিয়ে ব্যাকওয়ার্ড ট্রাকশন দিতে হয় অ্যাট দ্য এরিয়া অফ দ্য ভ্যাজাইনাল ডিম্পল, যেখানে ডিম্পল আছে সেখানে ব্যাকওয়ার্ড প্রেসার দিতে হয়। এবং এটা হচ্ছে প্রতিদিন সে 3 বার, প্রতিবারে সে 10 থেকে 20 বার এভাবে সে করবে, এটা শিখাই দেওয়া হয়, এটা একটা ট্রেনিং এর মতো।
এটা দিয়ে সে রেগুলার যখন করতে থাকবে একটা সময় সেখানে একটা পাউচের মতো ডেভেলপ করবে এবং গ্রাজুয়ালি সেটা একটা বড় হয়ে যেখানে হচ্ছে পেনিসটা অ্যাকোমোডেট করবে এরকম একটা স্পেস করে দেওয়া যায়। এবং সে যদি কয়টাল প্র্যাকটিসে যায় একটু একটু পাউচের মতো হলো কয়টাল প্র্যাকটিসে গেল এটা গ্রাজুয়ালি বেড়ে যাবে। কিন্তু এটার অসুবিধা আছে। অসুবিধাটা কি, এখানে স্কিন এক্সপোরিয়েশন হয়ে যায়, রোগী ব্যথা ফিল করে, আলসারেশন হতে পারে, ইউটিআই হতে পারে, কারণ যে ইউরেথ্রা আর হচ্ছে অ্যানাল ওপেনিং খুব কাছাকাছি থাকে, দিতে গিয়ে আপনি ইউরেথ্রাতে ইনজুরি করে ফেলছেন, এরকমও হতে পারে। আর এখানে ফেলিওরের মেইন কারণ হচ্ছে সে ঠিক মতো বুঝতে পারে না কোন জায়গায় দিতে হবে, যেহেতু ব্লাইন্ড হয়ে যায় না, এরিয়া অফ অ্যাপ্লিকেশন অফ ট্র্যাকশন এটা সে ঠিক মতো বুঝতে পারে না, সেই জন্য ঠিক মতো হয় না। কিন্তু যদি দিতে পারতো ঠিক মতো প্রপার জায়গায় রেগুলার, তাহলে এটা সাকসেস রেট ভালো। সার্জিক্যাল অ্যাপ্রোচ কি আছে? সার্জিক্যাল অ্যাপ্রোচ আছে হচ্ছে ভ্যাজানোপ্লাস্টি, এছাড়া উইলিয়ামস প্রসিডিওর ছিল, ম্যাকিন্ডোরিড প্রসিডিওর ছিল, এগুলো খুব বেশি ফেভারেবল হয় নাই, জনপ্রিয় হয় নাই, এগুলো এখন কেউ করে না। যেমন এগুলোতে বলা হতো একটা ফলস প্যাসেজের মতো তৈরি করে দেয়া, ফলস প্যাসেজের মতো তৈরি করে দিবে লেবিয়ার সামনে, এবং ওইখানে এসে কয়টাল অ্যাক্টিভিটি করবে। ওগুলো খুব বেশি আলোচিত হয় নাই এবং এগুলো একসেপ্টেডও না বর্তমানে। বর্তমানে হচ্ছে ভ্যাজাইনোপ্লাস্টি হচ্ছে একসেপ্টেড। এই ভ্যাজাইনোপ্লাস্টিও বিভিন্ন ভাবে করা হয়, অ্যামনিয়ন গ্রাফট দিয়ে করা যায়। এছাড়া হচ্ছে এখন সবাই পেডিক্যাল গ্রাফট বলে, আইলিয়াল গ্রাফট, ওমেন্টাল গ্রাফট, পেরিটোনিয়াল গ্রাফট, এরকম যে কোনোটা, এবং এগুলো অ্যালাইভ থাকবে, পেডিক্যাল গ্রাফটের মতো কাজ করবে, যেহেতু ভাস্কুলারিটি মেনটেন করছে। তাহলে চান্স অফ ডেভেলপমেন্ট অফ ভ্যাজাইনাল এপিথেলিয়াম আর্লি হয়, হিলিং ভালো হয়, ইনফেকশন কম হয়, পেশেন্ট পারফরমেন্স ভালো থাকে। সেই হিসেবে বিভিন্ন রকম জিনিস দিয়ে করা যেতে পারে। তবে এখনো পর্যন্ত আমরা গাইনোকোলজিস্টরা অ্যামনিয়ন গ্রাফটটা ইউজ করি। সেটা কি? সেটা হচ্ছে ওই দিন যেদিন আপনি করবেন সেদিনের একটা রুটিন কেস, রুটিন সিজারের কেস দেখা হয়। হ্যাঁ, অক্সিজেন দিছ, অক্সিজেন দিছ। হুম, অক্সিজেন দেওয়া না, তারপরে পরে দেখতেছি। কিসে? হুম, হুম। সেদিনের একটা রুটিন সিজার, একদমই রুটিন একটা সিজার আনা হয়, মানে করা হয় আধা ঘন্টা আগে, প্রসিডিউরের আধা ঘন্টা আগে। এবং সেই প্লাসেন্টাটা একদম অ্যামনিওটিক মেমব্রেন সহ ইনটেক প্লাসেন্টাটা নর্মাল স্যালাইনে চুবাইয়ে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরে ইন দ্য মিন টাইম একটা মোল প্রস্তুত করা হয়। সেটা হচ্ছে কন্ডোমের ভিতরে স্পঞ্জ দিয়ে পেনিসের মতো করে একটা মোল প্রস্তুত করা হয়। এরপরে সেটা অটোক্লেভ করে রেডি করে রাখা হয়। ওটি করার সময় রোগীর অ্যাট দ্য এরিয়া অফ দ্য ভ্যাজেনাল ডিম্পল, যেখানে তার ভ্যাজেনা হওয়ার কথা ছিল, ওখানে একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে ফিঙ্গার ডিসেকশন করা হয়। ফিঙ্গার ডিসেকশন করে ওখানে একটা ব্লাইন্ড স্পেস প্রডিউস করা হয় ইউরেথ্রার রেকটামের মাঝামাঝি এরিয়াতে, অ্যানাল ক্যানালের মাঝামাঝি এরিয়াতে একটা ব্লাইন্ড স্পেস, এখানে প্রচুর ব্লিডিং হয়। আস্তে আস্তে জায়গাটাতে একটা স্পেস করে ওই মোলটাকে, অটোক্লেভ করা মোলের উপরে প্লাসেন্টার যে অ্যামনিওটিক মেমব্রেনটা, সেই অ্যামনিওটিক মেমব্রেনটা কাভার দিয়ে আস্তে করে স্পেসে দিয়ে দেওয়া হয়। দিয়ে তারপর হচ্ছে লেবিয়াকে অ্যাপোজ করে সেলাই করে রেখে দেওয়া হয়, যে ওখানে এই থিওরিতে যে অ্যামনিওটিক মেমব্রেনে অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। এদের এই যে সেলগুলো, এগুলোর পিকুলারিটি হচ্ছে বা এদের স্পেশালিটি হচ্ছে এই সেলগুলোকে যেখানে রাখবেন সে সেই ধরনের সেল প্রডিউস করতে পারে। তো যেহেতু ভ্যাজাইনাল এরিয়াতে রাখা হয়েছে, সে ভ্যাজাইনাল এপিথেলিয়ামের মতো সেল প্রডিউস করে এবং এইভাবে একটা এপিথেলিয়াল লাইনিং সে করে দেয়। তো 1 সপ্তাহ রাখা হয়, 1 সপ্তাহ পরে আবার ওটিতে নামানো হয়, সেটা খুলে ওই মোলটাকে বের করে নতুন করে আরেকটা একইভাবে প্রসিডিউরে যাওয়া হয়। কিন্তু এখানে যেটা হয়,
যখনই খোলা হয় মানে নিচে নামানো হয় প্রচন্ড গন্ধ থাকে, অ্যামনিওটিক মেমব্রেনের পচা গন্ধ বের হয়। তারপর ওটা খুলে ভালো করে অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া হয়, আবার নতুন একটা দিয়ে দেওয়া হয়, দিয়ে আবার 1 সপ্তাহ পরে খুলে দেওয়া হয়। জেনারেলি 1 থেকে 2 সপ্তাহ পরে ওখানে অলরেডি এপিথেলিয়ালাইজেশন হয়ে যায়। এটা এরকম না যে শুধু 1 সপ্তাহে রাখা হবে, এর বেশি রাখা হবে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড। আমরা 7 days 14 days এভাবে রাখি, ডিপেন্ডিং আপন এপিথেলিয়ালাইজেশন, যে তার এপিথেলিয়ালাইজেশনটা কেমন হচ্ছে তার উপরে নির্ভর। প্রিন্সিপালটা হচ্ছে আমাকে একটা ভালো এপিথেলিয়ালাইজেশন হতে হবে। আমার যদি এপিথেলিয়ালাইজেশন না হয়, পরবর্তীতে আমি যখন ডাইলেট করবো ওইখানে আবার ইনজুরি হবে। তো সেই জন্য একটা এপিথেলিয়ালাইজেশন হয়ে গেল, ধরেন একবারেই হয়ে গেল আর দিব না, কিন্তু 2বার লাগলো দিতে পারি, 3বার জেনারেলি অ্যাভয়েড করা হয় যে এপিথেলিয়ালাইজেশন হয়ে যায় 1-2বারের মধ্যে। তারপরে কি হবে, তারপরে তাকে ডাইলেট করতে বলা হয়। প্রথম থেকে সে পারে না, কারণ প্রচন্ড পেইনফুল থাকে জায়গাটা, রোগীকে ডাক্তারই করে দেয়, যারা ডিউটি ডক্টর থাকে রেগুলার তারা ডাইলেট করে দেয় সকাল বিকাল। তারপরে একটা সময়ে সে নিজে করে, এবং ইন দা মিন টাইম আসলে তাকে বিয়ের জন্য পাত্র রেডি আছে, বিয়ে করবে রিসেন্টলি, এরকম সময়ে এই ভ্যাজানোপ্লাস্টিটা করা হবে। যে এখন যখন কারেকশন করে ফেলা হলো, তারপরে সে কয়টাল প্র্যাকটিসে গেল, চান্স অফ ফিউশন এটা তখন কমে যায়, যেহেতু কয়টাল প্র্যাকটিসটা সে পারসিস্ট করছে। এইভাবে আমরা ভ্যাজানোপ্লাস্টি করতে পারি বাই অ্যামনিয়ন গ্রাফট। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি অ্যামনিয়ন গ্রাফটটা? আপু যে ডিম্পলের মতো যে থাকে, হ্যাঁ, সেখানে আমি কেটে ভ্যাজানো, যে আপনি যে বললেন যে অ্যামনিওটিক মানে অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে তৈরি একটা মোল প্লেস করলাম, তো ভেতরে তো ফাঁকা জায়গা, তাই না? ডিম্পলটার স্কিন ফাঁকা থাকে কেটে না তো, না ভিতরে না না ফাঁকা ওরকম যায় না, নাই? ভেজানা না থাকলে কি হবে, ওটা থলথলে হয়ে ফাঁকা হয়ে বসে নাই। ওখানে আপনি কোনো জিনিসই বডিতে ফাঁকা নাই, ওখানে অর্গান চলে আসতেছে, তো সামনে ব্লাডার পিছনে অ্যানাল ক্যানেল ওরা অকুপাই করে রাখে না। আপনি এই কাজটা হ্যাঁ, যখন হ্যাঁ। করতে যাবেন তখনও অলরেডি ইনজুরি হওয়ার ভয় থাকে, ইউরিনারি ব্লাডার অ্যানাল ক্যানেল এগুলো ইনজুরি মানে হওয়ার এই ভয় থাকে। ক্যানালটা, এই একটা ব্লাইন্ড ক্যানাল আমি তৈরি করতে চাচ্ছি, এই হ্যাঁ। ব্লাইন্ড ক্যানালের অ্যাপেক্সটা কি দিয়ে তৈরি হচ্ছে? ভ্যাজানাল এপিথেলিয়াম। কিন্তু ওর তো শুধু epithelium- ডিম্পল ছিল, ওর তো একটু ডিম্পল ছিল, আপনি সেটাকে কাটছেন, ইনসিশন দিয়ে ভেতরে একটা জিনিস ঢুকাই দিয়েছেন। এখানে একটা এপিথেলিয়াল লাইনিং দিয়ে একটা ফলস স্কিনের ভ্যাজানাল মিউকোজাল লাইনিং এর মতো তৈরি হবে। আমাদের যে ভ্যাজানাল যে মিউকোজাল লাইনিং ওইরকম একটা লেয়ারের মতো পর্দার মতো তৈরি হবে এখানে। আর আমি যে পরে 1 সপ্তাহ পরে যে আমি আবার ওটা বের করে ফেললাম, তো ওটা তো বের করে ফেললাম, তাহলে ওখানে থাকলো কি? অ্যামনিওটিক মেমব্রেনের গা ধরে ভ্যাজানাল এপিথেলিয়াল লেয়ার তৈরি হবে। অ্যামনিওটিক মেমব্রেনের গা ধরে ভ্যাজানাল এপিথেলিয়াল, ওই সেলগুলো ডিভাইড হয়ে হয়ে কনভার্ট হ্যাঁ, হয়ে হয়ে ভ্যাজানাল এপিথেলিয়াল একটা কন্টিনিউয়াস লাইনিং করে দিবে, একটা টিউবের মতো জায়গা তৈরি হবে, ব্লাইন্ড করে টিউব। দিবে। তারপরে আমি যখন এটাকে বের করে নিলাম, তারপরে আবার আবার নেক্সট টাইম ওই দিনকার আরেক 7 দিন পরে আরেকটা সিজার দিয়ে আবার মোল তৈরি করে দেওয়া হবে না? সেম একই রকম, ওই দিনই আবার আরেকটা নতুন করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ভালো করে ওয়াশ করে। ঠিক। তাহলে মুলারিয়ান অ্যাজেনেসিস বোঝা গেছে পুরোটা। আপু এই ভ্যাজানোপ্লাস্টিটা কার করলাম, মুলারিয়ান অ্যাজেনেসিস না এআইএস? মুলারিয়ান অ্যাজেনেসিস, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বা বললে হবে। আমি মুলারিয়ান অ্যাজেনেসিস বলছি, এখনো এআইএস আমি বলিই নাই। না মানে মুলারিয়ান অ্যাজেনেসিস এর তো ওভারি আছে, তাই না আপু? সেজন্য আমরা এটা করলাম। হ্যাঁ। জি, আচ্ছা, ওভারি হলো, আর এটা নাই জন্য এটা আমরা তৈরি করতেছি। ওভারির সাথে এটা কি সম্পর্ক? না না না, মানে হচ্ছে সে তো ফিমেল, সেটা আমি মানে বাইরে ভেতরে মিলাচ্ছি আর কি। না বাইরের ভিতরে না, ওর কয়টাল প্র্যাকটিসের জন্য ওরা আমি একটা প্যাসেজ করে দিছি, কথা হচ্ছে এটা। হ্যাঁ, আর হচ্ছে প্র্যাকটিস করবে। আচ্ছা, কিন্তু এর তো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? ওই মাইক দিব গুলাই যাচ্ছে। মানে ওভারি আছে মানে কি সেকেন্ডারি ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ, আছে? জি 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 জি, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। মাথা মাঝখান থেকে আছে, ঘুরে গেলে চলবে না, হরমোন আসছে তো, হ্যাঁ। মাথার মাঝখানে ঘুরে যাওয়া যাবে না। কি অ্যান্টিবায়োটিক ওয়াশ দিব? অ্যান্টিবায়োটিক ওয়াশ দিব হচ্ছে জেন্টামাইসিন, জেন্টামাইসিন বা এমিকাসিন এরকম যে কোনো একটা দিয়ে, নরমাল স্যালাইন দিয়ে খুব ভালো করে, সিরিঞ্জ দিয়ে দিয়ে খুব ভালো করে ওয়াশ দেওয়া হয়। লিকুইড যে অ্যান্টিবায়োটিক যেটা আমরা পাই, এটা এরকম না যে সেফট্রাক্সন গুলায় সেটারে দিব, ওরকম না। জেন্টিন কিন্তু লিকুইড থাকে, এমিকাসিন লিকুইড থাকে, জেন্টিন ওয়াশ দেওয়া হয় জেনারেলি। বুঝতে পারছি?
তাহলে মুলারিয়ান এজেনেসিস ক্লিয়ার হয়েছে? জি আপু, জি। আসেন এবার এআইএস, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। ওই রোগীটাও কি ছিল? প্রাইমারি অ্যামেনোরিয়ার। এই রোগীটারও ইন্টারনাল জেনিটাল অর্গান কিছু ছিল না, কিন্তু এই রোগীটার টেস্টিস ছিল। টেস্টিসের ব্যাপারটা ছিল অ্যাবনর্মাল এরিয়াতে টেস্টিস থাকতে পারে ইন দ্য ফর্ম অফ, আমি যখন অন এক্সামিনেশন দেখবো লোয়ার অ্যাবডোমেনে আমি পেতে পারি জিনগুলার ক্যানেল এরিয়াতে তার যে তার হচ্ছে টেস্টিস আছে, এরকম আমরা পেতে পারি। মানে আনডিসেন্ডেড থাকবে। আনডিসেন্ডেড টেস্টিস অথবা লেবিয়া মেজোরা যে থাকে না, জি, ওই লেবিয়ার মধ্যে যে কোনো একটাতে আমরা পেতে পারি। হ্যাঁ, এরকম অ্যাবনর্মাল এরিয়াতে তার টেস্টিস আছে, এরকম আমরা পেতে পারি। তারপরে তো আমরা তাকে যখন ভ্যাজাইনাল এক্সটার্নাল জেনিটেলিয়া দেখবো, সেখানে হচ্ছে একটা পাউচের মতো হয়ে, ফোল্ডের মতো হয়ে আছে। মুলারিয়ান এজেনেসিস এরকম টাইট, ওখানে হচ্ছে একটা ফোল্ডের মতো হয়ে ঘুরে আসছে, এরকম একটা জিনিস পাওয়া যায়। সেটা টিপ অফ দা ফিঙ্গার কে অ্যালাউ করছে, কিন্তু ব্লাইন্ড, পুরাটাই ব্লাইন্ড, কোনো ওপেনিং নাই, ভিতরে কোনো কমিউনিকেশন নাই। এই জিনিসটা আমরা পাই। তারপরে হচ্ছে পারেক্টালে কোনো জিনিস পাচ্ছি না। সব মিলাই আমরা বলছি ইট ইজ এ কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। নেক্সট কেন বললেন? আবার আপনি কম্পাইল করেন পজিটিভ ফাইন্ডিংস গুলো নিয়ে, আপনি বলেন যে তার বয়স এত, তার অ্যামেনোরিয়া, তার অন্য কোনো কমপ্লেন নাই, তার একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, এক্সামিনেশনে সে টল, ইয়াং লুক, একদম লুক্রেটিভ লুক, শি ইজ বিউটিফুল, সেকেন্ডারি ক্যারেক্টার উইল ডেভেলপ বাট স্পার্স বডি হেয়ার, ব্রেস্ট ইজ ডেভেলপড বাট অ্যারিওলা পেইন। তারপরে হচ্ছে তার ওভারঅল হেয়ার ডিস্ট্রিবিউশন স্পার্স, এক্সিলারি হেয়ার অ্যাবসেন্ট অথবা স্পার্স, অনেক এক্সটার্নাল জেনিটালিয়াতে তার পিউবিক হেয়ার অ্যাবসেন্ট অথবা স্পার্স, অ্যাবনর্মালি ডিসেন্ডেড টেস্টিসের মতো লাম্প আমি পেয়েছি, এবং তার সাথে একটা ব্লাইন্ড ভেজেন আমি পেয়েছি। সব মিলাই আমি বলছি ইট ইজ এ কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এবার নেক্সট প্রশ্নে আসবে এআইএস কি ধরনের? এআইএস এর এক্সটার্নাল জেনিটালিয়াটা কেমন দেখাবে? ফিমেল, ফিমেল, পুরাটাই ফিমেল। এআইএস, আচ্ছা আচ্ছা, ফিমেল, কিন্তু ভেতরে তো টেস্টিস। হ্যাঁ ভিতরে টেস্টিস, কিন্তু ইন্টারনালিও কোনো জেনিটাল অর্গান নাই। জি। আসেন এবার এআইএস। এআইএস এ কি হয়েছে? এআইএস হচ্ছে একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এখন আসেন আবার বেসিকের কথা। এক্স লিঙ্ক রিসেসিভ কাদের হয়? আমরা কি জানি এক্স লিঙ্ক রিসেসিভ কাদের হয়? কাদের হয়? কাদের হয় জানি? ছেলেদের হয়, এটা জানি না। ফিমেল ক্যারিয়ার, মেল সাফারার, এটা কোন ডিজিজ ছিল? জি, এক্স লিঙ্ক ছিল না? ইনহেরিটেন্স, জি জি। ফিমেল ক্যারিয়ার মেল সাফারার, এটা হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ, এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। তার মানে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, এবং এটা ছেলেদের হয়, এবং আমিও কিন্তু ছেলেদেরই পাবো ঘটনাটা। কারণ কি? ওরা এক্স ওয়াই কন্টেনিং ক্রোমোজোম ওলা। ওর টেস্টিস হয়েছিল, এই নিয়ে কোনো কনফিউশন নাই, ওর টেস্টিস হয়েছিল। ওর টেস্টিসের যে লেডিক সেল এন্ড সার্টুলি সেল অ্যাক্টিভিটি সবই আছে। ওর সার্টুলি সেল থেকে এএমএইচ রিলিজ হয়েছে, ওর লেডিক সেল থেকে টেস্টোস্টেরনও রিলিজ হয়েছে, এই নিয়ে কোনো অসুবিধা হয় নাই। ও এএমএইচ দিয়ে মুলারিয়ান ডাক্টটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, মুলারিয়ান ডাক্ট ডিস্ট্রয় করে দিয়েছে। ও টেস্টোস্টেরন দিয়ে উলফিয়ান ডাক্টে কাজ করার জন্য আসছিল, ঠিক আছে, উলফিয়ান ডাক্ট যে কাজ করা, এটার জন্য সে আসছিল। কিন্তু এখানে যে রিসেপ্টর থাকার কথা, টেস্টোস্টেরন তো নিজে নিজে কাজ করবে না, ওর রিসেপ্টর হয়ে কাজ করবে, ওর রিসেপ্টর লাগে কাজ করার জন্য। টেস্টোস্টেরন এই রিসেপ্টর গুলোকে চিনতে পারে নাই, হয় তার রিসেপ্টর জিন মিউটেশন হয়ে আছে, মানে রিসেপ্টর গুলোতে মিউটেশন, সে রিসেপ্টরকে আইডেন্টিফাই করতে পারে না, অথবা একদম অ্যাবসেন্ট রিসেপ্টর, কোনো রিসেপ্টর নাই। উলফিয়ান ডাক্টে যে রিসেপ্টর থাকার কথা টেস্টোস্টেরন রিসেপ্টর, সেটা হয় নাই, অ্যাবসেন্ট, অথবা মিউটেটেড, জিনগুলা মিউটেটেড। তাহলে টেস্টোস্টেরন গিয়ে রিসেপ্টরে বসতে পারবে না, বোথ ইন্টারনালিও বসতে পারবে না এবং এক্সটার্নালিও বসতে পারবে না। এক্সটার্নালি যে তার রিসেপ্টর গুলো ছিল সেগুলোকে সে চিনতে পারছে না, সে কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারছে না, সেই জন্য সে যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়ে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে, এটা সে দেখাতে পারছে না। তাহলে কি হচ্ছে? ইন্টারনালি তার কোনো জেনিটাল অর্গান ডেভেলপ করছে না, এক্সটার্নালি তার কোনো জেনিটাল অর্গান ডেভেলপ করছে না। এএমএইচ এর কারণে মুলারিয়ান ডাক্ট চলে গিয়ে মুলারিয়ান ডাক্ট ডেরিভেটিভসও আসলো না। তাহলে ইন্টারনাল জেনিটাল অর্গান তার কিচ্ছু নাই, জিরো।
এক্সটার্নাল জেনিটাল অর্গান যেহেতু অ্যাক্টিভ ট্রান্সফরমেশন হইতে পারে নাই টেস্টোস্টেরনের মাধ্যমে, সেটা প্যাসিভলি ফিমেল হয়ে যাবে। অ্যাক্টিভ ট্রান্সফরমেশন না হলে প্যাসিভ ফিমেল ট্রান্সফরমেশন হয়ে যাবে। তাহলে সেটাই তার হয়ে গেছে, সে ফিমেল হয়ে গেছে। তাহলে ও দেখেন, ও মেল, ও এক্স ওয়াই মেল, ওর টেস্টিকুলার অ্যাক্টিভিটি আছে, এ নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু তার কোনো ইন্টারনাল জেনিটাল অর্গান নাই এবং সে এক্সটার্নালি ফিমেল। এই জিনিসটাই পাবো আমরা এআইএস এ। আমি কি বুঝাতে পারছি? ওর হচ্ছে অনেক টেস্টোস্টেরন আছে, রিসেপ্টর নাই জন্য টেস্টোস্টেরনের মতো করে কাজ করতে পারলো না, তখন ওটা কনভার্ট হয়ে যাবে ইস্ট্রোজেনে। হ্যাঁ, এইটাই কথা। কিসের জন্য? সেকেন্ডারি ক্যারেক্টার কেন আছে? কারণ আচ্ছা, হচ্ছে হ্যাঁ। টেস্টোস্টেরন অ্যারোমেটাইজেশনের মাধ্যমে ইস্ট্রোজেন হবে হ্যাঁ। এবং এই আচ্ছা। ইস্ট্রোজেন গিয়ে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দিবে। আচ্ছা আপু, ওর যে এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন হলো, এটাও কি ওই ইস্ট্রোজেনের প্রভাব কিছুটা? না না, ফিমেল হওয়ার জন্য কোনো প্রভাব লাগে না, এমনিই হয়ে যায়। আমরা খুবই আচ্ছা। সস্তা মানুষ। ও, না এই যে এটার ব্যাখ্যা পাচ্ছিলাম না যে এক্সটার্নাল জেনিটালিয়া ফিমেলের কিভাবে তৈরি হলো। প্যাসিভ যখন Passive. অ্যাক্টিভ ট্রান্সফরমেশন হবে না, প্যাসিভলি সেটা ফিমেল হবে, ওটা ব্ল্যাঙ্ক থাকবে না, ওটা ফিমেল হয়ে যাবে। জি। ফিমেল হওয়ার জন্য কিছু লাগে না, আচ্ছা, এক্সটার্নাল ফিমেল হওয়ার জন্য কিছু লাগে না, কিছু এক্সটার্নাল লাগে না। জেনিটালিয়া। জি। কেন, ইন্টারনালি জাস্ট মুলারিয়ান ডাক্তার যদি থাকতো কিন্তু ফিমেল জেনিটালিও দিয়ে দিত, জাস্ট এমএইচ আছে বলে এটারে ডিস্ট্রয় করে দিচ্ছে, তাই সে ফিমেল ইন্টারনাল। মানে ফিমেল হওয়ার জন্য তোমাকে আপনার খুব বেশি কিছু লাগে না, মোটামুটি কিছু ছাড়া রেখে দিলেই ফিমেল হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সেকেন্ডারি ক্যারেক্টার কেন আসছে? ওর শরীরে অনেক টেস্টোস্টেরন, সেটা পেরিফেরাল অ্যারোমেটাইজেশনের মাধ্যমে ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেনিক ইফেক্ট দিয়ে সে সেকেন্ডারি ক্যারেক্টার ডেভেলপ করে। ওর স্পার্স বডি হেয়ার, কারণ বডিতে তার কোনো অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি নাই, টেস্টোস্টেরন রিসেপ্টর নাই, সেজন্য সে হচ্ছে স্পার্স বডি হেয়ার দেখায়। ওর পেল অ্যারিওলা, কারণ অ্যান্ড্রোজেন কালার দেয়, যে অ্যান্ড্রোজেনিক কালার হচ্ছে ডার্ক অ্যারিওলা করবে, সেটা সেজন্য তার পেল অ্যারিওলা। এই সব মিলায়ে তার কেন সেকেন্ডারি ক্যারেক্টার ডেভেলপড, কেন তার হেয়ার নাই, কেন তার পেল অ্যারিওলা, ইন্টারনাল জেনিটাল কেন নাই তার, এক্সটার্নাল জেনিটাল কেন ফিমেল, আমি কি সব বুঝাইতে পারছি? পেল অ্যারিওলা, পেল কালার, এটা আরেকবার ব্যাখ্যাটা বলুন। অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি নাই বলে। ও, অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিটা ডার্ক অ্যারিওলা করে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। জি। অ্যান্ড্রোজেন মানুষকে কালো করে ফেলে না, কালো করে ফেলে না অ্যান্ড্রোজেন? টেস্টোস্টেরন বেশি হলে সে কালো হয়ে যাবে, ব্ল্যাকিশ হয়ে যাবে। পিগমেন্ট মানে ওটা মেলানোসাইট অ্যাক্টিভিটি না, এই জায়গাগুলো সেক্স ক্যারেক্টারের মধ্যে যে ব্ল্যাকিশ, এটার সাথে অ্যান্ড্রোজেনের রিলেশন আছে। ওই জন্য অ্যারিওলার পেল থাকে, অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি নাই বলে। বুঝাতে পারছি সবগুলো কেন কেন কেন? এবং আলটিমেটলি আপনি কি পাচ্ছেন, এটা কিন্তু প্রতিটাই রিলেশন আছে, এগুলো না বুঝলে আপনি কোনোটাই মিলাইতে পারবেন না, পুরো অঙ্ক মিলাইতে হবে। এখন আসেন, তাহলে এটা কি ধরনের ডিজিজ? এটা হচ্ছে ওয়াই-লিঙ্ক এক্স-লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, তার মানে এটা একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। মুলারিয়ান অ্যাজেনেসিস কি ছিল, কি ধরনের ডিসঅর্ডার ছিল? ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ছিল। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, বাট এআইএস এক্স-লিঙ্ক রিসেসিভ, একটা কিন্তু আরেকটা ডিডি, খুব পাশাপাশি দুইটা, শুধু একটাই আমরা চেঞ্জ পাই ক্লিনিক্যালি, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি নাই, আর ছোট ছোট কিছু ডিফারেন্স, কিন্তু দুইটার অরিজিন ভিন্ন। একটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এই ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলেই কিন্তু এটার আমরা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি পাই। এক্স-লিঙ্ক রিসেসিভ ডিজিজ ফলো দ্য মেন্ডেলিয়ান ল, এই জন্যই মেল আর এফেক্টেড, ফিমেল আর ক্যারিয়ার, এই কথাটা আমরা বলতে পারি। এটা সিঙ্গেল জিন ডিসঅর্ডার এবং এটা হচ্ছে মেন্ডেলিয়ান ল ফলো করবে, এবং সেই মেন্ডেলিয়ান ল হিসেবে তারা যাবে, তারা মেলকে অ্যাটাক করবে, এবং সেটাই তারা পায়, এবং মেল এফেক্টেড ফ্যামিলি, আদার ফ্যামিলি মেম্বার আমরা এখানে পেতে পারি। এই জন্যই আমরা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রিটা পাই। আচ্ছা, এখন তাহলে এটা ক্রোমোজোমাল, এখানে আমার হাতে কোনো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এটা একটু আরেকবার বলেন তো, ফ্যামিলি হিস্ট্রি কিভাবে, মানে আরো ওর ফ্যামিলিতে আরো এরকম থাকতে পারে না? হ্যাঁ, আরো এফেক্টেড মেম্বার পাবেন। এক্স-লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার মানে ফ্যামিলিতে পজিটিভ আরো ফ্যামিলি মেম্বার পাওয়া যাবে। আমরা যদি একটু চিন্তা করি মেন্ডেলিয়ান ল, এগুলো আমরা কিন্তু কখন পড়ছিলাম, ইন্টারে পড়ছিলাম, জি জি। মেন্ডেলস ল, সেখানে প্রকৃতটা প্রচ্ছন্ন ছিল না? তারপর হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ ছিল না? অটোজোমাল ডমিনেন্ট একটা থাকলে সে ডিজিজ দেখাই দিবে, যাবে। অটোজোমাল রিসেসিভ দুইটা থাকতে হবে ডিজিজ দেখানোর জন্য।
অটোজোমাল ডমিনেন্ট এটা হচ্ছে এফেক্টেড প্রতিটা জেনারেশন হবে। অটোজোমাল ডমিনেন্ট প্রতিটা জেনারেশন এফেক্টেড হবে। অটোজোমাল রিসেসিভ স্কিপ জেনারেশন থাকে, ধরেন তার মা এফেক্টেড না কিন্তু সে এফেক্টেড হয়ে গেছে, এটা হতে পারে। তার ফ্যামিলিতে একটা স্কিপ নানা এফেক্টেড ছিল কিন্তু মা বেঁচে গেছে, কিন্তু আবার বাচ্চা এফেক্টেড হয়ে আসছে, মানে একটা জেনারেশন গ্যাপ পড়ে গেছে, এরকম হতে পারে অটোজোমাল রিসেসিভে। বাট অটোজোমাল ডমিনেন্ট নানা এফেক্টেড, মা এফেক্টেড, বাচ্চা এফেক্টেড, প্রতিটা জেনারেশনে এফেকশন। এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের ক্রাইটেরিয়া। আর রিসেসিভের ক্রাইটেরিয়া হচ্ছে স্কিপ জেনারেশন। এটা পেডিগ্রি মানে ফ্যামিলি ট্রি দেখলে আপনি বুঝতে পারবেন কি ধরনের ডিজিজ। সেরকম এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, বারবার ওই ফ্যামিলিতে ছেলেগুলো এফেক্টেড হয়ে যায়। এটা কি আপু এক্স লিঙ্ক কি ডমিনেন্ট নাকি রিসেসিভ? এক্স লিঙ্ক ডিসঅর্ডার এক্স লিঙ্ক রিসেসিভ, এর জন্য একটা করে বাদ পড়বে, না হলে তো একদম মানে প্রতি জেনারেশনে পাওয়া যেত। এক্স ওয়াই ওই এক্সটা মায়ের কাছ থেকে এফেক্টেডটা আসছে, সে ডিজিজ দিয়ে দিবেন এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। এক্স লিঙ্ক ডমিনেন্ট যদি হয় ছেলে মেয়ে দুজনই এফেক্টেড হয়ে যাবে, ওখানে আবার আপনি সবসময় ছেলে পাবেন না। এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ খুব রেয়ার, খুব কমন। হ্যাঁ, ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেটস একটা আছে, এবং এটা খুব অস্টিওজেনেসিস ইমপারফেক্ট একটা আছে। অস্টিওজেনেসিস ইমপারফেক্ট না, পাংটাটা একটা হচ্ছে পাংটাটা, একটা হচ্ছে রেড সিনড্রোম, এরকম কিছু অ্যাবনর্মাল ডিজিজ ভেরি রেয়ার, খুব অল্প জিনিস আছে যেটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। আমরা এক্স লিঙ্কের রিসেসিভ বেশি পাই। খুব কমনলি একটা এক্সাম্পল আমরা বলি, কোনটা বলেন তো এক্স লিঙ্ক রিসেসিভের? হেমোফিলিয়া। হিমোফিলিয়া, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হিমোফিলিয়া। সেটার সাথে এই যে এআইএস, এটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, এবং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আপনি পাবেন। আচ্ছা গেল। এখন আসেন তাহলে এটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আপনার জিনিসটা পড়ার সময় প্রথমে মাথায় রাখতে হবে হুইচ টাইপ অফ ডিজিজ ইট ইজ, এটা মাথায় রাখতে হবে কারণ এটা একটা বড় জায়গা। এরপরে আসেন যে আমি এবার তাহলে আমার ডায়াগনোসিসটা কনফার্ম করবো কি করে। আমি একটা আলট্রাসোনোগ্রাফি করবো, ইন্টারনাল জেনিটাল অর্গান পাবো না। টেস্টিস খুঁজে বের করা নট সো ইজি, আলট্রাসোনো দিয়ে টেস্টিস বুঝে যাবেন এত সোজা না। তাহলে কি করতে হয়? এদের জন্য আসলে হরমোন অ্যানালাইসিস আমরা করতে পারি, যে হরমোনগুলো আমরা মেল প্যাটার্নের হরমোন পাবো, টেস্টোস্টেরন, তার চেয়ে বরং একটু বেশিও থাকতে পারে। ইস্ট্রোজেন আমরা নর্মাল মেলের চেয়ে বেশি পাবো। ওর যদি পালপেবল লাম্প পেয়ে যায়, সে লাম্প থেকে যদি টিস্যু নিয়ে বায়োপসি করি, সেখানে আমরা টেস্টিকুলার টিস্যু পাবো। এটা আমাকে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস দিয়ে দেয়, কারণ টেস্টিকুলার টিস্যু পাইছি কেন মেয়ের কাছে, কনফার্ম ডায়াগনোসিস দিয়ে দেয়। তারপরে তার সাথে অ্যাড অন হিসেবে আমরা ক্যারিওটাইপ করি, সেই ক্যারিওটাইপে আমরা এক্স ওয়াই পাই, তখন আমরা বলি যে এটা এআইএস। আচ্ছা গেল। এখন হচ্ছে আপনি এবার বলেন সেক্স আইডেন্টিফিকেশনে, মা তো এটা জানতে চাচ্ছে, তারে কি বলবো মাকে? সে মেয়ে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ওকে মেয়েই বলতে হবে। কেন? সেক্স অফ রিয়ারিং এখানে রোল প্লে করবে। ও বড় হয়েছে মেয়ে হিসেবে, ওর আইডেন্টিটি হয়েছে মেয়ে হিসেবে। ওকে আপনি হুট করে যদি বলেন আপনার বাচ্চাটা তো ছেলে, ও প্রচন্ড আইডেন্টিফিকেশন ক্রাইসিসে ভুগবে, মেল হ্যান্ডলিং হবে, আমরা তাকে মেয়েই বলবো। কিন্তু কিছু ক্রোমোজোমাল ঝামেলা আপনার বাচ্চার আছে, এই কারণে তার মাসে মাসে মাসিক হচ্ছে না, কারণ ডিম ফুটার যে অর্গানটা সেটা নাই, মাসে মাসে ডিম ফুটে না, তার মাসিক হবে না, মাসিক হওয়ার অর্গানটাও নাই। এগুলো হচ্ছে জন্মগত কিছু ত্রুটি। কিন্তু আপনার বাচ্চা মেয়ে, তার মাসিক হবে না, তার বাচ্চা হবে না। কনজুগাল সে কিছুটা লিড করতে পারে, ওই যে একটা পাউচের মতো থাকে, তো 2 সেন্টিমিটারের মতো একটা ব্লাইন্ড পাউচ তাদের থাকে, তো সেটাই যদি তারা নন সার্জিক্যালও প্র্যাকটিস করে মোটামুটি একটা জায়গা করে নিতে পারে, কয়টাল অ্যাক্টিভিটিতে গেলে অটোমেটিক একটা ব্লাইন্ড স্পেস তাদের হয়ে যায়, তো তাদের কনজুগাল লাইফে খুব একটা প্রবলেম হয় না। সেজন্য ওরকম সার্জিক্যাল কারেকশন তাদের লাগে না, নন সার্জিক্যালি তাদের হয়ে যায় বা কয়টাল প্র্যাকটিসেই হয়ে যায়। কিন্তু সে মেয়ে, তার বাচ্চা হবে, মাসিক হবে না, বাচ্চা হবে না। আচ্ছা এবার আসেন, ওর একটা অ্যাবনর্মাল এরিয়াতে টেস্টিস আছে। এখন এটা হচ্ছে একটা বেসলাইন কথা, এটা ভেরি বেসিক কথা। ওয়াই কন্টেনিং কোনো অ্যাবনর্মাল গোনাড যদি থাকে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, কিন্তু যার টেস্টিস আছে অবশ্যই তার মেল হওয়ার কথা ছিল, টেস্টোস্টেরন বডিতে আছে, ওর মেল হওয়ার কথা ছিল, কিন্তু ও মেল হয় না, ও ফিমেলের মতো হয়ে বসে আছে। তাহলে এখানে গোনাডাল ফাংশন কিন্তু অ্যাবনর্মালিটি দেখাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, এখানে অ্যাবনর্মালিটি আছে। তো ওয়াই কন্টেনিং অ্যাবনর্মাল গোনাডাল অ্যাক্টিভিটি যদি থাকে, দে আর দ্য ফিউচার ক্যান্ডিডেট অফ জার্ম সেল ডিজিজ, জার্ম সেল টিউমার, ডিসজার্মিনোমা, এই ধরনের টিউমার গুলোর ভয় তাদের বেশি থাকে। সেই জন্য আবার এই টেস্টিস কিন্তু ওর ফাংশনই, কারণ ওর হরমোন হচ্ছে, সে হরমোনটা এস্ট্রোজেনে কনভার্ট হয়ে তাকে সেকেন্ডারি ক্যারেক্টার
ডেভেলপমেন্ট করাতে হেল্প করছে, তাহলে আমি পুট করে প্রথমেই কেটে ফেলতে পারবো না। আমি ওর সেকেন্ডারি ক্যারেক্টার ওয়েল ডেভেলপড হওয়া, ম্যাচিওর হওয়া পর্যন্ত ওয়েট করবো, অ্যারাউন্ড 18 to 19 ইয়ার্স। তারপরে তার গোনাডেক্টমি করবো টু অ্যাভয়েড ফিউচার টিউমারটা অ্যাভয়েড করার জন্য গোনাডেক্টমি করবো। এবং তারপরে কিন্তু লাইফ লং হরমোনাল সাপোর্ট, কারণ গোনাড চলে গেলে তোর শরীরে আর হরমোন নাই, তখন তাকে লাইফ লং হরমোনাল সাপোর্টে দিয়ে দিতে হবে। এই হচ্ছে এআইএস এর ম্যানেজমেন্ট। ক্লিয়ার সবার কাছে? ও গোনাট কি সবসময়ের জন্য ওকে রিপ্লেস করতে হবে ও যদি ওর আনডিসেন্ডেড না থাকে? না, করতে হবে। abnormal- ওর ল্যাপারোস্কোপি করে গোনাড খুঁজে নিয়ে ওকে করতে হবে, কিন্তু করতে হবে। তাহলে গোনাট হ্যাঁ। ফেলে দিলে তো সেই সোর্স অফ টেস্টোস্টেরন তো চলে গেল। হ্যাঁ, ওকে আমরা বাইরে থেকে হরমোন দিয়ে রাখবো। এবার কি হরমোন দিব ওকে? ওসিপি মানে কম্বাইনটাই দিতে হবে না? কম্বাইন কেন কম্বাইন দিব? ওর ইউটেরাস আছে, combine কেন দিতে হয়? কি দিব? এস্ট্রোজেন। শুধু ইস্ট্রোজেন দিলেই চলবে, একটা লো ডোজ ইস্ট্রোজেন দিয়ে রাখলেই চলে যাবে। ঠিক আছে? এআইএস ক্লিয়ার? এবার আসেন টার্নার। টার্নার কি? প্রাইমারি অ্যামেনুরিয়া নিয়ে আসছে আমার কাছে, কিন্তু টার্নারের প্রবলেমটা কোথায়? টার্নারের প্রবলেম হচ্ছে ওটাও কিন্তু এক্স লিঙ্ক রিসেসিভ, কিন্তু একটা অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এটা জেনেটিক প্রবলেম। আমরা ক্রোমোজোমাল না, এটা বারবার আমি ক্রোমোজোমাল বলে ভুল বলতেছিলাম। জেনেটিক প্রবলেম, সিঙ্গেল জিন ডিসঅর্ডার, এটা জেনেটিক প্রবলেম। এবার আসেন, ওটা কিন্তু কারেকশন করে, এটা ক্রোমোজোমাল না, ওর তো এক্স ওয়াই ক্রোমোজোম ছিল, কিন্তু এটা হচ্ছে জেনেটিক প্রবলেম, সিঙ্গেল জিন ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ হিসেবে আসছে। আর এই যে আমি টার্নার পাচ্ছি 45X0, এটা হচ্ছে ক্রোমোজোমাল প্রবলেম। এই জায়গাটা হচ্ছে ক্রোমোজোমাল প্রবলেম। তাহলে এই যে 45X0, এটা কেন হইল? এটা হচ্ছে ফেলিওর অফ নন ডিসজাংশন। মানে কি? মানে হচ্ছে যখন একটা এমব্রায়ো ফরমেশন হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন, হাফ সেট আসে মায়ের কাছ থেকে, হাফ সেট আসে বাবার কাছ থেকে। এর মায়ের এক্স এক্স ডিভিশন হয়ে একটা এক্স আসবে, বাবার এক্স ওয়াই ডিভিশন হয়ে একটা এক্স অথবা একটা ওয়াই আসবে। তার মানে এক্স ওয়াই এর একটা ডিভিশন হয়ে যেতে হবে, ডিসজাংশন হয়ে যেতে হবে। ডিসজাংশন, জাংশনটা খুলে যেতে হবে। খুললো না, এক্স এক্স একটাতে চলে গেল আর একটা জিরো, অথবা এক্স ওয়াই একটাতে চলে গেল আর একটাতে জিরো। এই যে ফেলিওর অফ নন ডিসজাংশন, সে যে আলাদা হলো না, সে একটাতেই চলে গেল হচ্ছে পুরোটা, আরেকটা জিরো, সে জিরোটা আসছে হচ্ছে কনসেপশনে। এই হয়েছে ঘটনা। এই জন্য এটাকে আমরা বলছি ফেলিওর অফ নন ডিসজাংশন, এন্ড ইট ইজ পিওরলি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। সেটা দিয়ে তার 45X0 অ্যাট দ্য ইন্টারউটেরাইন লাইফ, তার এই কমান্ডটা গেছে। মায়ের যে কমান্ড আমরা বললাম যে 46XX বা 46X46XY, এই কমান্ড থাকতে হবে। এরকম একটা কমান্ড মা মানে ইন্টারউটেরাইন লাইফে ওই বাচ্চাটা পেয়েছে। ওটাতে কি প্রবলেমটা হলো? এটা একটা মেজর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, কারণ ওর একটা এক্স ক্রোমোজোম টোটালি নাই। এটা একটা মেজর অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যখন এরকম হবে, এটা মেজর অ্যাবনর্মালিটি। ওর কি হবে? ওর ইন্টারউটেরাইন লাইফের প্রথমে সে ফিমেল হিসেবে আসছে, তার ওভারিও ডেভেলপ হয়েছে, তারপর ইন্টারনাল জেনিটাল তো আমাদের কিছু লাগে না, মুলারিয়ান ডাক থেকে সে চলে আসলো, বাকি সব এক্সটার্নালি তো সে ফিমেল হয়ে গেছে, এখানে কিচ্ছু লাগে না, হয়ে গেছে। প্রবলেমটা কি হবে? 20 সপ্তাহের পরে থেকে, যেহেতু তার একটা এক্স ক্রোমোজোম কম, এই এক্স ক্রোমোজোম হচ্ছে ওভারিয়ান প্রোটেকশনে কাজ করে, ওভারিকে প্রোটেক্ট করে। যেহেতু তার একটা এক্স কম, এই ওভারিয়ান প্রোটেকশন তার চলে যায়। তখন সেখানে আফটার 20 উইকস ম্যাসিভ ফলিকুলার ডিস্ট্রাকশন হতে থাকে। বাচ্চাটা তখনও জন্মায় নাই, ওই 20 সপ্তাহে তার ফলিকল গুলো ডিস্ট্রয় হয়ে যায়, এবং ডিউরিং বার্থ তার অলমোস্ট সব ফলিকল ডিস্ট্রয় হয়ে গেছে। তার মানে ওভারি আছে, কিন্তু দেয়ার ইজ নো ওভারিয়ান অ্যাক্টিভিটি, নো ফলিকুলার অ্যাক্টিভিটি। এটা একটা স্ট্রিক্ট গোনাডের মতো বা ফাইব্রাস গোনাডের মতো হয়ে আছে। এভাবে বাচ্চাটা জন্ম নেয়। তাহলে এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যেহেতু একটা মেজর অ্যাবনর্মালিটি, ওর মাল্টিপল অর্গান অ্যাবনর্মালিটি আসে, সেখানে তার কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আসে, অটোইমিউন অ্যাবনর্মালিটি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম, আদার অ্যাবনর্মালিটি, এই সব কিছু নিয়ে বাচ্চাটা জন্মায়। এবং এই বাচ্চাটা ফ্রিকুয়েন্ট ভিজিট অফ ডক্টরস থাকে, কিছু কোনো না কোনো একটা অ্যাবনর্মালিটি নিয়ে সে ডাক্তারের কাছে যাচ্ছে, কনজেনিটাল হার্ট ডিজিজ বা অন্য কোনো এন্ডোক্রাইন প্রবলেম, এরকম কোনো না কোনো কিছু নিয়ে সে কন্টিনিউয়াস ডাক্তারের কাছে যায়। এবং এখন মা আপনার কাছে নিয়ে আসছে, কারণ সে প্রাইমারি অ্যামেনুরিয়া, সে 13, 14, 15 বছর হয়ে গেছে, তার মাসিক হয় না, এবং তার কোনো ক্যারেক্টারও নাই, কোনো সেকেন্ডারি ক্যারেক্টার তার ডেভেলপ করে নাই।
আপনি যখন দেখবেন অন এক্সামিনেশনে টার্নারের পিকচার গুলো সব শর্ট ওয়েবি নেক, সে শর্ট, তার শর্ট ওয়েবি নেক, ব্রড ক্যারিং অ্যাঙ্গেল, ব্রড শিল চেস্ট, এই সব কিছু আপনি তার পাচ্ছেন। এরপরে আমার পানি দিয়ে, আর এটা নিয়ে নিন। পানি কোন দিকে দেখতেছি না তো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাকে দেখলাম জেনারেল এক্সামিনেশন, আমরা একদম টিপিক্যাল টার্নারের পিকচার পাচ্ছি, অ্যাবডোমিনালি কোনো অ্যাবনর্মালিটি নেই, পারভেজাইনালি সে টোটালি ফিমেল, এক্সটার্নাল জেনিটেলিয়া, ভ্যাজাইনাল ওপেনিং আছে। আমরা তাকে তো অবশ্যই পিবি করবো না, আনম্যারিড কার্ড। আমরা পার রেক্টাল করি, পার রেক্টালে তার ইউটেরাস টিউটেরাস সবই পাওয়া যায়। তখন আমরা বুঝি ইট ইজ এ কেস অফ টার্নার সিনড্রোম। এবং কি টার্নার কি ধরনের ডিজিজ, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কেন হচ্ছে, কি প্রবলেম পাচ্ছ। প্রশ্ন হয় মেয়েটা খাটো হয় কেন? খাটো কারণ হাইটের ইনফরমেশন গুলো এক্স ক্রোমোজোমে থাকে। যেহেতু তার একটা এক্স ক্রোমোজোম কম, সেই জন্য তার হাইটের ইনফরমেশন কম, এই জন্য সে খাটো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে তার সেকেন্ডারি ক্যারেক্টার কারণে, কারণ দেয়ার ইজ নো ওভারিয়ান ফাংশন, তার কোনো ওভারিয়ান ফাংশন নাই, তার ওভারিয়ান ফলিকল সব ডিস্ট্রয় হয়ে গেছে ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তার কোনো ক্যারেক্টার নাই, কিন্তু সে ফিমেল। আপনি ডায়াগনোসিস কনফার্ম করবেন কি করে? আমরা তার এফএসএইচ, এলএইচ এন্ড ইস্ট্রোজেন যদি দেখি, ইস্ট্রোজেন লো, এফএসএইচ, এলএইচ হাই, হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনারিজম পিকচার পাবো, এবং ক্যারিওটাইপ করে ফার্দার কনফার্ম করবো 45X0। কিন্তু আলট্রাসাউন্ডে ইন্টারনাল জেনিটাল অর্গান আমরা ফিমেলই পাই, অনেক সময় ইনফেন্টাইল থাকে, ছোট থাকে, যেহেতু তার হরমোনাল অ্যাক্টিভিটি থাকে না, তাই। এবার রোগীটাকে ট্রিটমেন্ট করবেন কি করে? ওর ওর প্রথম হচ্ছে কাউন্সেলিং করা, যে সে ফিমেল, ওর মাসিক হবে বাই সাম ড্রাগ, উজ্জ্বল ব্লিডিং যদি আমরা করে দিই তাহলে তার মাসিক হবে। তার কনজুগাল লাইফে কোনো অসুবিধা হবে না, কিন্তু তার বাচ্চা হবে না, কারণ তার নিজের কোনো ওভারি নাই। তাহলে ওভারি নাই মানে ওর নিজের বাচ্চা হবে না। কেউ যদি তাকে, সে যদি ওভাম ডোনেট করে, সেটা দিয়ে হরমোনাল সাপোর্ট দিয়ে সে তার বাচ্চা নিতে পারে, কিন্তু এটা তার নিজের বাচ্চা হবে না, এটা ওভাম ডোনেশনে বাচ্চা হবে। আচ্ছা, এখন তার ট্রিটমেন্ট আমরা কিভাবে করবো যদি সে সেকেন্ডারি ক্যারেক্টার চায়? তাহলে প্রথমে তাকে আমরা ইস্ট্রোজেন দিই 1 to 2 ইয়ার্স এর জন্য, একটা লো ডোজ ইস্ট্রোজেন। পুরো শরীর বডিতে ইস্ট্রোজেনিক যে চেঞ্জ গুলো প্রথমে সেগুলো হবে। তারপরে ইস্ট্রোজেনিক চেঞ্জের উপরে আমি যখন প্রোজেস্টেরন দিব এবং সেটাকে উজ্জ্বল দিব, তখন তার মাসিক হবে। তাহলে শুরুতে ইস্ট্রোজেন দিয়ে ট্রিটমেন্ট, এন্ড দেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন দিয়ে উজ্জ্বল, তখন তার মাসিকও হবে। এভাবে তাকে আমরা ট্রিটমেন্ট করি এবং এভাবে তার সেকেন্ডারি ক্যারেক্টার ডেভেলপ করে ফেলানো যায়। রিগার্ডিং হাইট, যদি সে আগে আসে, 8 বছরের আগে আসে, তাহলে তাকে আমরা গ্রোথ হরমোন দিয়ে ট্রিট করতে পারি। কিন্তু 8 বছরের পরে যদি হয়, সেখানে আসলে স্টাবলিশড হয়ে যায় তার স্ট্রাকচারাল যে লেন্থটা, সেখানে আর খুব বেশি কাজ করা যায় না। আদারওয়াইজ গ্রোথ হরমোন দিয়ে হয়তো আমরা কিছুটা ইনডিউস করে দিতে পারি। আর ফার্টিলিটির ব্যাপার তো বলে দিলাম, যদিও এটা একটা স্ট্রিক্ট গোনাড, কিন্তু যেহেতু এক্স কন্টেনিং গোনাড, এখানে কিন্তু গোনাডাল ম্যালিগন্যান্সির চান্স তেমন নাই। ওর কিন্তু এমনি ম্যালিগন্যান্সির চান্স আছে ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, সেটা অন্য ম্যালিগন্যান্সি হতে পারে, কিন্তু গোনাডাল ম্যালিগন্যান্সির চান্স ওর নাই, সেজন্য তাকে গোনাডেক্টমি করতে হবে, এরকম কোনো কথা কোথাও নাই। এই হচ্ছে টার্নার। ক্লিয়ার সবার কাছে টার্নারটা? ক্লিয়ার? জি আপু। এবার আসেন সোয়ার। সোয়ারটা হচ্ছে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর। মানে কজ জানলে আপনি জিনিসটা বের করে ফেলতে পারবেন, কজই আপনাকে চোখ খোলাই দিবে যে কোন দিকে হাঁটতে হবে। প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর মানে কি? ওই যে 5 উইকস থেকে 6 উইকস হচ্ছে, ওর কিন্তু XY ক্রোমোজোম কমান। ওর 5 উইকস থেকে যখন 6 উইকস হচ্ছিল, ওই সময় টেস্টিস হচ্ছিল, ওই হতেই টেস্টিস ডিস্ট্রয় হয়ে গেছে, ওই সময়টাতে টেস্টিস টোটালি ড্যামেজ। তাহলে টেস্টিস থেকে যে হরমোন আসছিল, যেটা হচ্ছে লেডিক সেল এন্ড সার্টুলি সেল থেকে যে হরমোন গুলো আসছিল, সেগুলো আর আসতে পারবে না, কারণ ওই টেস্টিস ড্যামেজ হয়ে গেছে। তাহলে তার শরীরে কোনো টেস্টোস্টেরন নাই, তার শরীরে কোনো এন্টিমুলারিয়ান হরমোন নাই। তাহলে কি হবে বাচ্চাটার? যেহেতু এন্টিমুলারিয়ান হরমোন নাই, মুলারিয়ান ডাক ডেরিভেটিভস কিন্তু চলে আসবে, তাহলে ইন্টারনাল জেনিটাল ফিমেল হয়ে গেল। যেহেতু টেস্টোস্টেরন অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, উলফিয়ান ডাক কোনো অ্যাক্টিভিটি দিবে না, এক্সটার্নালিও সে মেল হতে পারবে না, তাহলে এক্সটার্নালি সে কি হবে? প্যাসিভলি ফিমেল হবে। তাহলে ইন্টারনালি মুলারিয়ান ডাক দিয়ে সে ফিমেল, এক্সটার্নালি প্যাসিভলি সে ফিমেল, তাহলে সে পুরোটাই ফিমেল, কিন্তু তার হচ্ছে 47XY, 46XY, এবং তার কোনো টেস্টিকুলার অ্যাক্টিভিটি নাই। এই হচ্ছে সোয়ার। আমি কি বুঝাতে পারছি?
বোঝা গেছে? ডাউনে জানি কি হয়েছিল, ডাউনে হচ্ছে ভাগ হলো না, পরে একটাতে জিরো চলে আসলো, একটাতে এক্স চলে গেল। এক্স চলে গেল, পরে হচ্ছে ওই জিরোটাই জিরোটা আসছে ফার্টিলিটিতে। ফার্টিলাইজেশনে আসছে, সেজন্য হলো ওর একটা ক্রোমোজোম কম হইলো। আচ্ছা, সেজন্য 45 এবং 0। আচ্ছা, হুম। তারপরে জানি আপু কি হয়েছিল, পেটের মধ্যে কি হইলো আপু? ওভারিয়ান প্রোটেকশন দিতে পারে নাই, ফলিকল গুলো সব ড্যামেজ হয়ে গেছিল। আচ্ছা, 20 protection সপ্তাহের দিতে পরে পারে থেকে নাই। সব হ্যাঁ, follicle সেজন্য damage। স্টিক গোনাড, সেজন্য স্টিক গোনাড। হুম, আর সেজন্য আবার ওর এক্স কম জন্য ওর হাইট কম। হুম, আর তাছাড়া এই এক্স এর জন্য আরো অনেক তার ঝামেলা আছে, অন্য অ্যাবনর্মালিটি গুলো আছে। এই হচ্ছে গিয়ে হলো টার্নার্স। হ্যাঁ। আর এখন আপনি সয়েরা কি বলেন আপু, আরেকবার বলেন না আপু গোড়া থেকে। এটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর। প্রাইমারি Prime টেস্টিকুলার ফেলিওর testicular মানে হচ্ছে failure। ওই যে 5 উইকস থেকে যে 6 উইকস এ টেস্টিস হচ্ছিল, ওই টাইমে টেস্টিস ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে ড্যামেজটা টেস্টিস কেন? ড্যামেজ মানে কোনো হরমোন আসে নাই। ড্যামেজ হচ্ছে, ড্যামেজটা হলো কেন, টেস্টিকুলার ড্যামেজ? এটা যে কোনো একটা কারণে, টেরাটোজেনিক এক্সপোজার, জেনেটিক কোনো কমান্ড, আচ্ছা, আচ্ছা। জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি, যে কোনো একটা কারণ, সে টেস্টিসটা গ্রো করতে পারে নাই। আচ্ছা, সয়েল, হ্যাঁ, গ্রো করতে পারলো না। হরমোন কিন্তু নাই, তার মুলারিয়ান, হ্যাঁ, কোনো কিন্তু তার হরমোন ডেভেলপ করে গেল। মুলারিয়ান ডাক হ্যাঁ। ডেভেলপ করে গেছে, ফিমেল হয়ে হ্যাঁ, গেছে, সে ইন্টারনালি এক্সটার্নালি ফিমেল। ফিমেল হয়ে গেছে। ঠিক আছে? বুঝা গেছে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তাহলে কেমন হবে? হবে না, ওর তো ওভারিও নাই, টেস্টিসও নাই, কিছুই নাই। কোনো গোনাডাল অ্যাক্টিভিটি নাই, মানে কোনো সেকেন্ডারি ক্যারেক্টার নাই। তাহলে ওরে দেখতে কেমন হবে? ও লম্বা, কারণ ওর ইনফরমেশন হচ্ছে ছেলেদের ইনফরমেশন, ওয়াই ক্রোমোজোম, সেজন্য ওরা লম্বা হয়। ও ফিমেল, কারণ ওর তো বাইরে থেকে সব ফিমেলই। ওর 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 এক্সটার্নালিও ফিমেল, ইন্টারনালিও ফিমেল, ও ফিমেল, ও লম্বা একটা ফিমেল, কিন্তু ক্যারেক্টার কিচ্ছু নাই। ব্রেস্ট ডেভেলপ করবে নাই, পিউবিক হেয়ার নাই, এক্সিলারি হেয়ার নাই, কিচ্ছু নাই। একটা মানে ঢনঢনা একটা লম্বা মেয়ে, কিন্তু এক্সটার্নালি সে ফিমেল, কিন্তু তার কোনো ক্যারেক্টার নাই। এই হচ্ছে সোয়ার আপা তাহলে এআইএস এর সাথে হচ্ছে যদি ক্যারিওটাইপিং করি, ক্যারেক্টার। ও 46 XY, ও 46 XY, বাট এর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিছুটা আসবে এআইএস এর। কিছুটা না, ভালোই আসে। ভালোই আসবে, এআইএস তো পুরো ফিমেল আউটলুক দিবে এআইএস, এবং একটা এর কিছু আসবে না। আউটলুক। হ্যাঁ, আর এবং এই ওর হচ্ছে- ইন্টারনালি হ্যাঁ। এআইএস এর কোনো অর্গান পাবেন না, বাট সোয়ারে ইন্টারনালি অর্গান পাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝাইতে পারছি? যে হ্যাঁ। ভেজাইনা, ইনটেক্ট ভেজাইনাই তো পাওয়া যাবে, পুরোপুরি ভালো ভেজাইনা। হুম। এই ফিমেল সোয়ারে কিন্তু ওর একদম ফাংশনিং ভেজাই না, তার সাথে কমিউনিকেশন, ইন্টারনাল জেনিটাল সবই হবে। ও সব, কিন্তু কোনো ক্যারেক্টার, সব ঘর। হ্যাঁ কোনো ক্যারেক্টার নেই। বুঝাইতে পারছি সোয়ারটা এবার? জি। হ্যাঁ, তাহলে এবার সয়েল প্রেজেন্ট করবে কি দিয়ে? অ্যামেনোরিয়া এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নাই। অ্যাবসেন্ট। নাই। এবার তো সে কি, সে ফিমেল, আমাকে ফিমেলই বলতে হবে, এটা আমি মেল বলতে পারবো না। ও ফিমেল, হ্যাঁ। কিন্তু আবার সে টল। হ্যাঁ, ওর ডিম ফুটবে না। ওর সেকেন্ডারি ক্যারেক্টার আপনি বাইরে থেকে যখন দিবেন রেসপন্স করবে। বাইরে থেকে দিবেন, হরমোন দিলেই তো রেসপন্স করে যাবে। হরমোন দেন বাইরে থেকে, ইস্ট্রোজেন চেঞ্জ হবে। উজ্জ্বল ব্লিডিংও দিতে পারবেন ইস্ট্রোজেন প্রজেন, কারণ এটা ফাংশনিং ইউটেরাস আসছে, সেজন্য উজ্জ্বল ব্লিডিংও হবে, কিন্তু ওর বাচ্চা হবে না, ওর নিজের কোনো বাচ্চা হবে না। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে এটা ওয়াই কন্টেনিং একেবারে অ্যাবনর্মাল গোনাড, স্ট্রিক গোনাড, একদম প্রথম থেকে হয়ে বসে আছে, এবং ওয়াই কন্টেনিং অ্যাবনর্মাল গোনাড। এটা প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে টিউমার করে, সেজন্য ওদের আর্লি কিন্তু টেস্টিস ফেলে দিতে হয়, মানে গোনাডেক্টমি করে দিতে হয় আর্লি। যখনই ডায়াগনোসিস হবে তখনই গোনাডেক্টমি করে দিতে হবে, নাইলে ম্যালিগনেসিতে নিয়ে আসবে। বুঝাতে পারছি? সোজা, আপা তাই না? এদের তো ইউটেরাস আছে, আমি বাইরে থেকে যদি হরমোন দেই আর যদি আইভিএফ মানে ডোনার সব বাইরে থেকে দিতে সব হবে। করা যাবে। হ্যাঁ, তাহলে তো সে ক্যারি করতে পারবে বেবি। কেউ যদি ওভাম ডোনেট করে, ওর তো ওভাম নাই তো। ওভাম ওরে তো ওভাম বাইরে ডোনেট থেকে করতে ওভাম হবে, ডোনেট করবে আর ওরে হাজবেন্ডের স্পার্ম। পুরো হরমোন আর কেউ- সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, আর ওভাম যদি ডোনেট করে ওটা তো নিজের বাচ্চা হলো, এই হলো না, না।
নিজের হবে না, নিজে ক্যারি করবে আর কি বাচ্চা। ক্যারি করবে। ও সারোগেসির একটা ভালো জিনিস শুধু, ও সারোগেট হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইউট্রাস ইয়ে করতে পারবে। ও সারোগেট মাদার হতে পারে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। তাহলে সোয়ার বুঝা গেছে? হ্যাঁ এই তো আমার প্রাইমারি অ্যামিনোরিয়ান ডিএসপি। কারো কোনো প্রশ্ন আছে? আপা তাহলে সয়ার তো হচ্ছে মানে ডেভেলপমেন্টালও একটা প্রবলেম, তাই না? না, এটা মানে ডেভেলপমেন্টাল না, এটা হচ্ছে হ্যাঁ একদম প্রাইমারি টেস্টিকুলার ফেলিওরের একটা প্রবলেম। এটা ডেভেলপমেন্টাল প্রবলেম, এটা প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর। এবার আমি যদি কোইনসাইজ করি, মুলারিয়ান এজেনেসিস এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল প্রবলেম। মুলারিয়ান ডাক ডেভেলপ করতে পারে নাই দেখে। এআইএস এটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, মানে এটা হচ্ছে একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। তারপর হচ্ছে টার্নার, এটা হচ্ছে ক্রোমোজোমাল প্রবলেম, এক্স ক্রোমোজোম নাই হয়ে প্রবলেম। সোয়ার এটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর দিয়ে প্রবলেম। বুঝাইতে পারছি? ঠিক। এগুলো বুঝতে পারলে তাইলে শেষ। আর আপা ওই যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এইটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটাতে যেটা হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস দিয়ে এখানে ঝামেলাটা আসে। অটোজোমাল রিসেসিভ এটাতে কি হয়, নরমালি যেটা হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় হচ্ছে কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, সেটা দিয়ে পিটুইটারি থেকে রিলিজ হবে হচ্ছে এসিটিএইচ, সেটা দিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হবে হচ্ছে কর্টিসল, এবং এই কর্টিসল নেগেটিভ সাপ্রেশন দিবে। হ্যাঁ, তাহলে সে নিজেকে নিজে কন্ট্রোলটা লিমিট করবে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। এখন যারা সিএইচ তাদের যেটা হয় কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন রিলিজ করছে, এসিটিএইচ রিলিজ করছে, কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল রিলিজ সেটা আর হয় না। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কর্টিসল রিলিজ করতে পারে না ডিউ টু সাম এনজাইমেটিক প্রবলেম। এখানে তাদের কিছু এনজাইমেটিক প্রবলেম থাকে। কি কি? 21 হাইড্রোক্সিলেজ, 3 বিটা হাইড্রোক্সিলেজ, 11 হাইড্রোক্সিলেজ, এই এনজাইমগুলো ডেফিসিয়েন্সির জন্য ওদের যে ফাইনাল রিলিজ কর্টিসল অ্যাড্রেনাল গ্ল্যান্ডের, এটা হতে পারে না। যখন কর্টিসল রিলিজ হতে পারে না, তাহলে এই যে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছিল এটা দিতে পারছে না। তাহলে কন্টিনিউয়াসলি হাইপোথ্যালামাস পিটুইটারিকে স্টিমুলেট করছে, পিটুইটারি কন্টিনিউয়াসলি অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার হাইপারপ্লাসিয়া করছে। এটাকে আমরা, এবং ইট ইজ কনজেনিটালি ইনডিউসড, এই জন্য এটাকে আমরা বলি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। বুঝাতে পারছি? হ্যাঁ আপু। আচ্ছা, তাহলে এটাতে কি ঘটনাটা ঘটে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে শুধু কর্টিসল না, আরো জিনিস রিলিজ হয়। মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এন্ড স্টেরয়েড হরমোন, তিনটা জিনিস দেশে রিলিজ করে। ওর সবগুলো রিলিজে ঝামেলা হয়। যখন তিনটা রিলিজে ঝামেলা হবে, সেটা হচ্ছে আর্লি অনসেট কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া হিসেবে সে প্রেজেন্ট করবে। সিভিয়ার সিমটম নিয়ে সে প্রেজেন্ট করবে। তার একদম অ্যাকিউট কর্টিসল ক্রাইসিস, তার বাচ্চাটার শরীরে কর্টিসল নাই, বাচ্চাটা গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করবে, ভমিটিং, ডায়রিয়া, এবং কর্টিসল যদি আপনি না দেন রোগীতে বাচ্চাটা মারাই যাবে, এরকম হয়ে যেতে হয়। লেট অনসেট সিএইচ যেটা, সেটাতে হচ্ছে হয়তো তিনটাতে ডেফিসিয়েন্সি না, 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হতে পারে, মানে একটা বা দুইটা ডেফিসিয়েন্সি এরকম থাকে। তো সেই জন্য কিছু কিছু তাদের সিনথেসিস হয়, কিছু কিছু ফরমেশন হয়, কিন্তু পুরোপুরি ফরমেশন খুব ভালো হয় না। একটা সময়ে বাচ্চাটা কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে জন্মায়, এবং ওদের এই যে স্টেরয়েড হরমোন ঠিক মতো প্রডিউস হচ্ছে না, বাই প্রোডাক্ট হিসেবে ওদের চলে আসে হচ্ছে বডিতে অ্যান্ড্রোজেন। ওদের বডিতে অ্যান্ড্রোজেন অনেক বেশি থাকে। আসা উচিত ছিল প্রোজেস্টেরন, কিন্তু থাকে হচ্ছে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন অনেক বেশি। তখন এই অ্যান্ড্রোজেনটা কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার দেয় তার। আর্লি অনসেটে হচ্ছে অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া, অ্যান্ড্রোজেন দিয়ে হচ্ছে, কিন্তু সেটা আপনি কর্টিসল দিয়ে প্রথমে ঠিক করে ফেলতে পারছেন, এবং সেখানে কারেক্টিভ সার্জারি। কিন্তু আমার কাছে যে মেয়েটা আসলো, সে আসতে পারে প্রিকশাস পিউবার্টি নিয়ে, সে আসতে পারে অ্যামেনোরিয়া নিয়ে, যে কোনোটা নিয়ে সে আসতে পারে। এবং আপনি দেখবেন বাচ্চাটা হচ্ছে শর্ট, হেয়ারি, উইথ মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, এবং কনফিগারেশনে মাস্কুলিনাইজিং, ছেলেদের মতো একটা ফিগার, হাই পিচ ভয়েস, ব্রেস্ট অ্যাট্রফি,
ক্লাইটেরোমেগালি, ভিরিলাইজিং ইফেক্ট, এইসব নিয়ে তারা প্রেজেন্ট করে। বডি অনেক হেয়ারি, খাটো। এগুলো কেন কেন? সার্কুলেটিং অ্যান্ড্রোজেন যেহেতু বেশি থাকে, অ্যান্ড্রোজেনিক বিহেভিয়ার হিসেবে সে হার্সুইট থাকে অনেক বেশি। তার এই অ্যান্ড্রোজেনিক বিহেভিয়ারে তার হচ্ছে ব্রেস্ট অ্যাট্রফি, তার হাই পিচ ভয়েস, ক্লাইটেরোমেগালি এগুলো হচ্ছে। শর্ট কেন? এই অ্যান্ড্রোজেনটা পেরিফেরালি কনভার্সন হয়ে ইস্ট্রোজেন হয়। সার্কুলেশন ইস্ট্রোজেন যখন হয় তাদের আর্লি এপিফাইশিয়াল ক্লোজার হয়। এই আর্লি এপিফাইশিয়াল ক্লোজার হয়ে তারা শর্ট হয়ে যায়। তাহলে এই জন্য, এবং মেস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, তাদের তো হরমোনাল ইমব্যালেন্স, অ্যান্ড্রোজেন বেশি হলে অ্যামেনোরিক থাকবে, অ্যান্ড্রোজেন কনভার্ট হয়ে ইস্ট্রোজেন হয়ে গেলে অনেক সময় তারা প্রিকশনাস পিউবার্টি নিয়েও প্রেজেন্ট করতে পারে। এরকম বিভিন্ন ভাবে তারা প্রেজেন্ট করতে পারে। কজ কিন্তু অটোজোমাল রিসেসিভ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া কিছু এনজাইম ডেফিসিয়েন্সির জন্য পুরো ঝামেলাটা ঘটে যাচ্ছে। এইবার তাহলে ডায়াগনোসিস কনফার্ম করবেন কি করে? আপনি ওর দেখেন, আপনি ওর হরমোন দেখেন 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন, এটা রেজড মোর দ্যান 700। ওর আপনি ক্যারিওটাইপ করেন 46XX, মানে একটা বার বডি পাওয়া যায়। এক্স একটার বেশি হলেই সেটা বার বডি হিসেবে দেখায়, 46XX, এবং তার হরমোন বেশি, 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন বেশি, এটা তো সিএইচ। ট্রিটমেন্ট কি? কর্টিসল। কর্টিসল দিলে তার এই সাইকেলটাকে ফিরিয়ে আনতে হবে, তবে তার অ্যান্ড্রোজেন প্রোডাকশন কমে যাবে, বাকি জিনিসগুলো অটো কারেকশন হয়ে যাবে। এই হচ্ছে সিএইচ। বুঝাতে পারছি? এখানে আসো। হ্যাঁ, এই যে বল না বাবা, এই যে তোমার বল নিয়ে গেল, ঠিক আছে? মেজো বল নিয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করবো। এই যে আসো, এখানে এখানে। বুঝা গেছে না কঠিন লাগছে সেটা একটু বলেন।